সম্মানিত দর্শক, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা আজকে আমাদের সাথে সংযুক্ত আছেন, তাদের সবাইকে আমি ক্যাম্বোডিয়ার সৈকত নগরী সিহানুকভিল থেকে ডক্টর জিয়া হায়দার জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল বিষয় থাকবে কোভিড-19 ভ্যাকসিনেশন। বাংলাদেশ কতটুকু প্রস্তুত? আজকে আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমাদের সাথে তিনজন অতিথি আছেন। প্রথমেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর মুস্তাক হোসেন। ডক্টর মুস্তাক বর্তমানে সিনিয়র অ্যাডভাইজার হিসাবে আইডিসিআর এ কর্মরত আছেন। আপনারা অনেকেই ডক্টর মুস্তাক হোসেন আমাদের প্রিয় মুস্তাক ভাইকে চেনেন। এরপরে পরিচয় করে দিচ্ছি প্রফেসর সাইদুর রহমান খুশু ভাইয়ের সাথে। ডক্টর সাইদুর রহমান, প্রফেসর সাইদুর রহমান, উনি ফার্মাকোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কর্মরত আছেন। তারপরেই পরিচয় করে দিচ্ছি আমাদেরই স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরামের একজন কোর মেম্বার, একজন সদস্য, ডক্টর আরমান রহমানের সাথে। ডক্টর আরমান ডাবলিন ইউনিভার্সিটি কলেজ ডাবলিনে একজন সিনিয়র রিসার্চার হিসাবে কর্মরত আছেন। তো আজকে আমরা বাংলাদেশে কোভিড-19 ভ্যাকসিনেশন নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে ফেব্রুয়ারি মার্চ থেকেই বাংলাদেশে আমরা এবং সারা বিশ্বই কোভিডে আক্রান্ত। আমরা অনেকেই আমাদের অত্যন্ত নিকট জনকে হারিয়েছি, অনেকে রোগে ভুগেছেন, আমরা অনেকেই রোগে ভুগেছি, এখনো ভুগছি, এবং সবাই কোভিড-19 ভ্যাকসিনের দিকে আমরা তাকিয়ে আছি। ভ্যাকসিন এলে হয়তো আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। আজকের আলোচনায় প্রথমেই আমি ডক্টর আরমান রহমান, উনি যেহেতু গবেষণা করেন, ওনার কাছে যাব। ওনার কাছেই প্রথমে আমি জানতে চাবো যে কোভিড-19 ভ্যাকসিন, যে বিভিন্ন রকমের ভ্যাকসিন তৈরি হচ্ছে পৃথিবীব্যাপী, যেমন কয়েকটা ধরনের ভ্যাকসিন কিন্তু আমরা শুনছি। একটা হলো ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, যেমন সিনোভ্যাক্স, এটা আমরা বলি ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, বা ভারত বায়োটেকস এই গ্রুপে পড়ে। আরেকটা আমরা বলি নন রেপ্লিকেটিং ভাইরাল ভেক্টর ভ্যাকসিন, যেমন অক্সফোর্ড ভ্যাকসিন এই ক্যাটাগরিতে পড়ে। প্রোটিন সাব ইউনিট ভ্যাকসিন আছে এই ক্যাটাগরির, এবং নোভোভ্যাক্স একটা পপুলার ভ্যাকসিন যেটা এই ক্যাটাগরিতে পড়ে। এছাড়াও আরএনএ যে ক্যাটাগরি, সেখানে দুটো খুব ইম্পর্টেন্ট ভ্যাকসিন, আপনারা অনেকেই নাম শুনেছেন। আজকে প্রথম আলোতে দেখলাম এই দুটো ভ্যাকসিন নিয়ে কম্পারেটিভ আলোচনা হয়েছে। একটা হলো মডার্না আর একটা হলো ফাইজার, এই দুটোই আরএনএ ভ্যাকসিন। তা আমি ডক্টর আরমানের কাছে একটু খুব জানতে চাবো, আমাদের সাধারণ দর্শকদের জন্য, যারা আমরা সায়েন্টিস্ট না, খুব সহজ ভাষায় যদি উনি বলেন যে এই বিভিন্ন ভ্যাকসিন গুলো আসলে পার্থক্যটা কি, এবং এগুলো ইমপ্লিকেশন কি, ডোজের উপরে বা দামের উপরে বা এফিকেসি, বা কতটা এফেক্টিভ আমাদের কোভিড-19 কে প্রিভেন্ট করার জন্য, এর উপরে যদি ডক্টর আরমান আপনি একটু খুব সহজভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আপনার কাছে যাচ্ছি। জি, থ্যাংক ইউ জিয়া ভাই। তো আপনি যেহেতু আপনার ইন্ট্রোডিউস করে দিচ্ছেন যে আপনার নামগুলি কোনটা কোন টাইপের, তো এখানে আপনার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে যে আমরা যদি ভ্যাকসিন ডেভেলপমেন্টের হিস্ট্রির দিকে তাকাই, তাইলে কিন্তু এই করোনা ভাইরাসের আগে ডিএনএ আরএনএ যে ভাইরাস আপনার এখন এই ভ্যাকসিন এখন তৈরি হচ্ছে, এই জিনিস কিন্তু পৃথিবীর মানুষ আগে দেখে নাই। এইটা অ্যাকচুয়ালি আমরা যারা ক্যান্সার রিসার্চার, এটা অ্যাকচুয়ালি ক্যান্সারের ভ্যাকসিনের জন্য তৈরি হচ্ছিল। তো এই প্রথম ওই টেকনোলজিটাকে, আর কিছু কিছু জিনিস পাইপলাইনে ছিল, যেরকম আপনারা জানেন যে ইবোলার জন্য এগুলি ট্রাই করা হচ্ছিল, কিন্তু এর কোনোটাই আপনার কেউ ধরেন এই বছর মার্চের আগে কল্পনাই করতে পারে নাই যে এত অল্প সময়ের মধ্যে এই আপনার ভ্যাকসিনগুলি হচ্ছে কি আপনার এই করোনা ভ্যাকসিনের জন্য তৈরি হয়ে যাবে। তো এইখানে আপনার যে ডিফারেন্সের কথা যে আপনি যদি বলেন, তাই মনে করেন যে আপনার ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন যেটা, বা আপনার টোটাল এই সাব ইউনিট প্রোটিন ভ্যাকসিন, অথবা আপনার গোটা ভাইরাস যেটা আর কি ইদার কিল অথবা অ্যাটেনুয়েটেড হোয়াটএভার ইট ইজ, এইগুলি আপনার হচ্ছে গিয়ে ট্রেডিশনাল টেকনিক। এগুলি পৃথিবীর মানুষ আমরা গত দীর্ঘদিন ধরে আপনার এগুলি করতেছি, কিন্তু ওগুলি আপনার প্রোডাকশন করতে টাইম লাগে, ওইটার জন্য আপনার যে সমস্ত টেস্টিং ফেজ আছে সেগুলির জন্য আপনার
অনেক সময় লাগে এবং ওগুলির মধ্যে আপনার কমপ্লিকেশনস এর নানা ধরনের আপনার ডেভেলপিং এর যে ফেজ আছে সেই ফেজ গুলিও আপনার কঠিন। তো এই ক্ষেত্রে আপনি দেখা গেল যে এই এমআরএনএ তৈরি করাটা, আপনার এমআরএনএ বাল্ক তৈরি করাটা এত অল্প সময়ের মধ্যে পৃথিবীর মানুষের কাছে যে ভ্যাকসিন পৌঁছে দিতে পারতেছে, এইটা হচ্ছে গিয়ে এই এমআরএনএ ভ্যাকসিনের একটা যুগান্তকারী পজিটিভ জিনিস। আর আরেকটা জিনিস যেটা ইন্টারেস্টিং সেটা হলো গিয়ে যে আপনি দামের প্রশ্নে যদি আসেন, তাইলে আপনি খেয়াল করে দেখবেন যে এই দামের ক্ষেত্রেও কিন্তু একটা মারাত্মক ভ্যারিয়েশন আপনি দেখা দিচ্ছে। এটা গতকালকে ইন্টারেস্টিংলি বেলজিয়ামের একজন মন্ত্রী উনি ভুল করে আপনার এই প্রাইস লিস্টটা টুইট করে দিছে এবং সাথে সাথে আপনার ফিউ মিনিটস পরে তাকে ওটা রিট্রাক্ট করতে ছিল, কারণ ওটা বেআইনি। কারণ প্রত্যেকটা দেশের সাথে আপনার এই ভ্যাকসিনের যে প্রাইস ওইটা কোম্পানিগুলি ইন্ডিভিজুয়ালি নেগোশিয়েট করছে। তো ওই ওনার টুইটের ফলে সারা পৃথিবীর মানুষ, সরি ডক্টর আরমান, আমরা দামের ব্যাপারে পরে আসছি, এ ব্যাপারে আমি স্পেসিফিক কোশ্চেন করব। আপনি যদি একটু বৈজ্ঞানিক ভিত্তিগুলো বলেন এই ভ্যাকসিনগুলো, হ্যাঁ, কার্যকারিতা সম্পর্কে, এগুলোর মৌলিক পার্থক্য সম্পর্কে। তারপর আমরা বলি যে ভ্যাকসিনের জন্য আমরা খুব অপেক্ষা করছি, আসলে কি ভ্যাকসিন কি আমাদের শেষ সমাধান? হ্যাঁ, এই নিয়ে যদি একটু কথা বলেন সবচেয়ে। আচ্ছা, তো এইখানে আপনার বায়োলজিতে যদি আপনি ফিরে আসেন, তাইলে আপনার যেহেতু আমাদের হাতে যেই আমাদের বাংলাদেশের জন্য আপনার সবচাইতে পাওয়ার যে সম্ভাবনা আছে যে ভ্যাকসিনগুলি, সেগুলি নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে আপনাকে ওই ভেক্টর বেস ভ্যাকসিনে আসতে হবে, কারণ ওইটা হচ্ছে কি আপনার অক্সফোর্ডের ভ্যাকসিন। ঠিক আছে, তো ইন্টারেস্টিংলি এখানে একটা জিনিস দেখা গেছে যে অক্সফোর্ডের ভ্যাকসিনটা ওরা যে ভুল করে আপনার হাফ ডোজ প্রথমে দিছিল, সেই হাফ ডোজ দেওয়া অংশটাতে যদিও সেটাতে নাম্বার অফ কেসেস যদিও কম, ধরেন আপনার 30-40,000 কেসের মধ্যে ওরা হলো গিয়া ওরা টেস্ট করছে থার্ড ফেজে মাত্র 3,000 মানুষের উপরে, কিন্তু এই 3,000 মানুষ করে অক্সফোর্ডের ভ্যাকসিনের ওই হাফ প্রথম ডোজে দেওয়া ভ্যাকসিনটা আপনার 90% এফিকেসি দেখাইছে, যেটা নাকি আপনার একটা ইন্টারেস্টিং পয়েন্ট বাংলাদেশের জন্য। তার কারণ হচ্ছে গিয়ে আপনি যদি আপনার সায়েন্সে যদি আসেন, আমাদের শরীর এই ভেক্টরের উপরে আপনার ভেক্টরের এগেইনস্টে ইমিউনিটি তৈরি করে। তো সেই জন্য ওরা ধারণা করছে যে যেহেতু ওই হাই ডোজে দিলে ওই ভেক্টরের এগেইনস্ট ইমিউনিটি তৈরি হয়, তো সেই জন্য আপনার ওরা ওই ওই অক্সফোর্ডের ভ্যাকসিন হাফ ডোজে ভালো কাজ করতেছে। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট যে অক্সফোর্ডের ভ্যাকসিন আর রাশিয়ান ভ্যাকসিন এই দুইটা খুব কাছাকাছি, খালি ওই ভেক্টরটার মধ্যে পার্থক্য আছে। তো সেই জন্য আপনার মাধ্যমে আমি বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে একটা ট্রায়াল আসলে চলতেছে, যেটা তার প্রথমে দিবে হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিন আর সেকেন্ড ডোজ হিসেবে দিবে হচ্ছে রাশিয়ান ভ্যাকসিন, যাতে নাকি ভেক্টর বেস ইমিউনিটিটা তৈরি না হতে পারে। তো এইটা যদি আপনার ইফেক্টিভ, এরা যদি ডেটা পায়, তাহলে এইটা মনে করেন যে আমাদের জন্য একটা মারাত্মক আপনার একটা পজিটিভ জিনিস। তো এইটা গেল হচ্ছে কি ভেক্টর বেসের জন্য। আর আপনি যদি ওই জি ভাই, আপনি মিউট করা। জি ভাই, আপনি যে ইমিউনিটির কথা বললেন, এই যে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা, একবার আমি যদি আজকে ভ্যাকসিন আমাদের বাংলাদেশে আমরা যদি নেওয়া শুরু করি, তাহলে এটা কতদিন থাকতে পারে? এখন মধ্যে আমরা কতটুকু জানি, আমাদের সায়েন্টিফিক এভিডেন্স কি বলে? জি, সায়েন্টিফিক এভিডেন্স আসলে এই পার্টিকুলার প্রশ্নের ক্ষেত্রে পুরো জানার সময় এখনো হয় নাই। এইটা হচ্ছে গিয়ে একটা অনগোয়িং জিনিস, এটা পৃথিবীর মানুষ জানতে পারবে হচ্ছে গিয়ে আপনার মনে করেন আজ থেকে 1 বছর 2 বছর পরে। তবে আপনার মানে এই বিজ্ঞানীরা যেটা গেস করতেছে, তারা হচ্ছে গিয়ে আপনার গেস করতেছে যে মনে করেন অ্যাট লিস্ট এটা 9 থেকে 1 বছর ইমিউনিটি দিবে। ঠিক আছে, তারপরে কতটা থাকবে এইটা আপনার সময় বলে দিবে। তো এই ক্ষেত্রে আপনার সারা পৃথিবীতে একটা কনফিউশন বিরাজ করতেছে যে কোন ভ্যাকসিন কতদিন থাকবে। তো আপনার এই বাজারে প্রচলিত যে সমস্ত আইডিয়া আছে, ওই আইডিয়াগুলিকে অ্যাকচুয়ালি নালিফাই করার জন্য যেটা প্রপার আনসার সেটা হচ্ছে গিয়ে যে এটা আসলে কেউ জানে না, এটা জানার জন্য সময় লাগবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ ডক্টর আরমান। আমি এখন একটু ডক্টর মুশতাক আপনার কাছে যেতে যাচ্ছি। ডক্টর আরমানের কাছে আমরা শুনলাম উনি মডার্না সম্পর্কে বললেন। মডার্না এটা একটা ক্যান্ডিডেট ভ্যাকসিন এবং এটা WHO এমার্জেন্সি লিস্টে ইনক্লুডেড হয়ে গেছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা, আমি জানি যে বাংলাদেশের সরকার ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যান করেছে, ড্রাফট স্টেজে আছে। তো ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যান অনুযায়ী আপনারা কোন কোন ভ্যাকসিন যেগুলো থার্ড ফেজ শেষ করেছে আপনারা মনে করছেন যে বাংলাদেশে প্রথমে আসতে পারে কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে বা অন্য কোনো সরকারের অন্য কোনো অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে, হ্যাঁ, কোনগুলো আসতে পারে? এবং এই ভ্যাকসিনটা আসার পরে ইন্টেন্ডেড যে পপুলেশন, হ্যাঁ, বিভিন্ন পপুলেশন, এটাও কি আপনি বলবেন যে কোন কোন পপুলেশনকে প্রায়োরিটাইজ করা হয়েছে?
হ্যাঁ, এবং কারা প্রথমে পাবে, তারপরে কারা পাবে, হ্যাঁ, এই প্ল্যান সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বলেন, দর্শকদের বলেন। জি, ধন্যবাদ। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। একটা খসড়া পরিকল্পনা করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে, মন্ত্রণালয়ে একটা টাস্ক ফোর্স আছে, সেটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার প্রধান, এবং আরেকটা আছে ওয়ার্কিং গ্রুপ ভ্যাকসিন ম্যানেজমেন্ট, সেটা মন্ত্রণালয়, সেটা একজন আমাদের অতিরিক্ত সচিব যিনি এটার প্রধান। আর স্বাস্থ্য দপ্তরে একটা প্রিপারেশন অ্যান্ড ডিপ্লয়মেন্ট কোর কমিটি আছে, তার প্রধান হচ্ছেন এডিজি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। তো তার অধীনে কতগুলো সাব ওয়ার্কিং গ্রুপ করা হয়েছে, সেক্ষেত্রে আমরা একত্রে মিলে 8টি ভাগে ভাগ করে পরিকল্পনাটা করেছি। এবং সমন্বয় কমিটিগুলো পরিকল্পনা করা হয়েছে ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে এবং উপজেলা লেভেল পর্যন্ত, যেখানে করোনা মোকাবেলায় যে ইয়েটা ছিল মাল্টি সেক্টরাল কোঅর্ডিনেশন কমিটি, সেটাকেই ট্রান্সফর্ম করা হয়েছে ভ্যাকসিন ডেভেলপমেন্টের কোঅর্ডিনেশন কমিটিতে। এছাড়া ডিজি হেলথের সাথে একটা ভ্যাকসিন সেল থাকবে বা একটা কোঅর্ডিনেশন কমিটি থাকবে। তো এই পরিকল্পনার মধ্য দিয়ে এটা কোঅর্ডিনেশনের কথা বললাম। তারপরে এরপরে আসি, আমি সংক্ষেপে বলে যাচ্ছি যে এটা আইনগত দিক কিভাবে করা হবে। যদি কোনো ভ্যাকসিন কোভ্যাক্সের মাধ্যমে অনুমোদিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা, কিংবা যে সমস্ত দেশ খুব কড়াকড়িভাবে ভ্যাকসিনের অনুমোদন দেয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের FDA বা ইউরোপিয়ান ইউনিয়নের, সেটার কাগজপত্র অনুমোদন দিতে আমাদের ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তাদের যে নানা পর্যায়ের কমিটি আছে, 2 থেকে 3 দিনের মধ্যে সেটা করতে পারবে। আর অন্যান্য সূত্র থেকে যদি আসে, এই কোভ্যাক্স ফ্যাসিলিটিজের বাইরে কোনো দেশ কিংবা কড়াকড়িভাবে করার সুনাম নেই এমন কোনো দেশ থেকে আসলে, সেই কাগজপত্র ঠিক করতে অনুমোদন দিতে 12 থেকে 15 দিন লাগবে। স্থানীয়ভাবেও যদি কেউ ভ্যাকসিন উৎপাদন করতে পারে আমাদের দেশে, সেক্ষেত্রেও একই সময় লাগবে, 12 থেকে 15 দিন। তো এক্ষেত্রে কোভ্যাক্স কিংবা ওই সমস্ত কড়াকড়ি করে যারা অনুমোদন দেয় সেই সব দেশ থেকে ভ্যাকসিন আসলে এখানে টেস্ট করা হবে না। কিন্তু এর বাইরে থেকে যদি কোনো ভ্যাকসিন আমরা আনি, সেখানে বাংলাদেশে আমরা অন্তত প্রথম 3টি ব্যাচ আমরা অবশ্যই টেস্ট করব, এবং অতিরিক্ত ব্যাচ টেস্ট করা হতে পারে মনিটরিং এর জন্য, ফার্মাকোভিজিল্যান্স, পোস্ট মার্কেটিং সার্ভেলেন্স ইত্যাদির জন্য। তো এইভাবে রেগুলেটরি পরিকল্পনা করা হয়েছে। আর যে পর্যায়ক্রমিকভাবে যেটা আপনি বলছিলেন যে কাদেরকে দেওয়া হবে, একটা খুবই খসড়া একটা পরিকল্পনা করা হয়েছে। প্রথম পর্যায়ে যারা স্বাস্থ্যকর্মী আছেন, সেই স্বাস্থ্যকর্মীদেরকে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, ডাক্তার থেকে শুরু করে নার্স, টেকনোলজিস্ট, ওয়ার্ড বয়, আয়া এবং অ্যাম্বুলেন্স যারা চালাচ্ছেন, সেই সব পর্যায় পর্যন্ত 4,63,361, এটা যে একটা খসড়া হিসাব, এই সংখ্যাটা কম বেশি হতে পারে। তারপরে সমস্ত প্রাইভেট হাসপাতাল এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল, এনজিও প্রতিষ্ঠান, সেগুলো প্রায় 7 লাখ পরিকল্পনা করা হয়েছে। এবং এরপরে আমি যেটা বললাম যে বিভিন্ন স্বাস্থ্যকর্মী যারা সরাসরি হয়তো রোগীর কাছে আসে না, যে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, ক্লারিক্যাল স্টাফ আছে, এই সমস্ত মিলিয়ে সেটা 1,50,000। তারপরে আছে আমাদের বীর মুক্তিযোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধাদের তালিকা সরকারের কাছে আছে, 2,10,000 তাদেরকে দেওয়া হবে। তারপরে ফ্রন্টলাইনার ল এনফোর্সমেন্ট এজেন্সি, যারা ডাইরেক্টলি কোভিড রেসপন্সে যুক্ত আছেন, চিকিৎসক ছাড়াও একটা হিসাব করা হয়, যেমন পুলিশ, সেনাবাহিনী, তারা এরা 5,46,619, আর্মি, এয়ারফোর্স, র্যাব, বিজিবি 3,09,713। এরপরে গভর্নমেন্ট অফিসিয়াল যারা সরাসরি যুক্ত আছেন, ডিসি, ইউএনও, মিনিস্ট্রি থেকে যারা ব্যুরোক্র্যাট, 5,000-এর মতো। তারপরে ফ্রন্টলাইনার জার্নালিস্ট, মিডিয়া পার্সোনাল 50,000-এর মতো। তারপরে ইলেক্টেড পাবলিক রিপ্রেজেন্টেটিভ, মাননীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, ডিস্ট্রিক্ট কাউন্সিল, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ 68,298। এরপরে সিটি কর্পোরেশন এসোসিয়েশন স্টাফ, মিউনিসিপ্যালিটি এরিয়া ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভের কথা আগেই বলা হয়েছে, তার 1.5 লাখের মতো। তারপর রিলিজিয়াস লিডার্স, ইমাম, মন্দির, গির্জা ইত্যাদি 5,86,000। তারপরে যারা দাফন কাফনে যুক্ত থাকেন 75,000 কর্মী। তারপরে ওয়াসা, ডেসা, ফায়ার সার্ভিস, পাবলিক ট্রান্সপোর্টে যারা স্পেশাল স্টাফ 3,50,000। তারপরে পোর্ট অথরিটি, ল্যান্ড, সি, এয়ারপোর্ট পার্সোনেল, বিভিন্ন এয়ার ক্রু সহ 1.5 লাখ। এসেনশিয়াল ট্রাভেলার, যারা প্রবাসী কর্মী, যারা বিদেশে যাবেন কাজ করতে,
তাদেরকে অবশ্যই আমরা টিকা দিয়ে পাঠাবো। এরকম 1,20,000 একটা খসড়া পরিকল্পনা করা হয়েছে। তারপরে জেলা উপজেলায় অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন বিভিন্ন বিভাগ, তারা 3.5 লাখ। ব্যাংকের স্টাফ যারা সরাসরি ডেস্কে কাজ করেন 1,97,000। তারপরে যে সমস্ত এরপরে আছে পেশেন্ট যারা ইমিউনো কম্প্রোমাইজড, টিউবারকুলোসিস, HIV AIDS, ক্যান্সার ইত্যাদি 5,75,000। এরপরে আলাদা হিসাব আছে রোহিঙ্গা যারা ক্যাম্পে স্বাস্থ্যকর্মী আছেন 26,271। এরপরে কিছু হিসাব রাখা হয়েছে এই 51,84,282 জন মানুষ, শতকরা 3 ভাগ যদি টিকা আসে এদেরকে এটা দেওয়া হবে 2টো ডোজ করে। এরপরে অন্যান্য প্রায়োরিটি আসছে যে এরপরে 60 বছরের ঊর্ধ্বে যারা আছেন সেরকম জনসংখ্যা 12,96,000 ধরে এর পরবর্তী যে শতকরা 7 ভাগ যদি টিকা আসে স্টেজ 1B এইভাবে বিভিন্ন পরিকল্পনা করে। এরপরে পর্যায়ক্রমে অন্যান্য স্টেজ 2 সেগুলো করা আছে। এভাবে একটা পরিকল্পনা করা হয়েছে, সেগুলো বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে তার তালিকা প্রস্তুত করার জন্য, স্বাস্থ্য বিভাগগুলোকে বলা হয়েছে তার তালিকা প্রস্তুত করবার জন্য। এইভাবে একটা সর্বমোট পরিকল্পনা করা হয়েছে 80 ভাগ জনসংখ্যার জন্য টিকা যদি আসে 13,82,47,508 জনসংখ্যা। এভাবে পর্যায়ক্রমে আমাদের করা হয়েছে। এখন আপনি বলছিলেন যে আমাদের যে টিকার যে কোল্ড চেইনের হিসাব করা হয়েছে। এখন আমরা 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাধারণ ফ্রিজে যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে আমরা যে টিকা দিয়ে থাকি শিশুদের জন্য, সেখানে অলরেডি আমাদের কেন্দ্রীয় পর্যায়ে 3.5 ঘন কি বলে লাগে প্রতি 2 ডোজে। ঘাটতি আছে 6 ঘনমিটার এবং প্রতিটি জেলা উপজেলায় 2.4 ঘনমিটার করে ফ্রিজ এগুলো ভাড়া করতে হয়। বিভিন্ন ব্যক্তিগত মালিকানাধীন বা বিএডিসি তাদেরকে ভাড়া করতে হয়। যদি আমরা এই 3% টিকে একসাথে পাই তাহলে আমাদের 46.28 ঘনমিটার এটা ভাড়া করতে হবে। শতকরা 7 হলে এটা 99.99। এভাবে কিন্তু আমাদেরকে এক্সিস্টিং যে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের যে টিকাগুলো আছে অধিকাংশ টিকা, তাই বাংলাদেশ পরিকল্পনা করছে যে অক্সফোর্ডের টিকা কিংবা কোভ্যাক্স থেকে আসবে। মডার্না এবং ফাইজার আমরা যতদূর জানি তারা কিন্তু কোভ্যাক্সে যোগদান করেনি। কাজে অতি শীতল তাপমাত্রার যদি টিকা আমাদের আনতেই হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একেবারেই সেই চাহিদাটা নেই। কিছু কিছু ঔষধ কোম্পানি তারা অতি শীতল তাপমাত্রায় বা ল্যাবরেটরি সংরক্ষণ করেন, কিন্তু টিকার জন্য তারা ল্যাবরেটরি কাজগুলো বন্ধ করে দেবেন না। মডার্না এবং ফাইজার, ডক্টর মুস্তাক, মডার্না এবং ফাইজার -60 ডিগ্রি সেলসিয়াস দরকার ওদের, তাই না? ফাইজার একটা 70, মডার্না একটা -25 সম্ভবত এটা। তবে এই ক্ষেত্রে আমাদের -15 থেকে -25 কিছুটা সক্ষমতা আছে, সেই হিসাবে করা হয়েছে। কিন্তু -70 হলে সক্ষমতা আমাদের একেবারেই নেই, সেখানে পরিপূর্ণ হয় নতুন করে আমাদেরকে এই হিসাবটা করতে হবে। আমরা একটা বাজেটের হিসাব করা হয়েছে যে কোভ্যাক্সের মাধ্যমে যদি আমরা কিনি তাহলে প্রতি ডোজে $2 করে আমাদের হিসাব করা হয়েছে যে আমরা শতকরা 20 ভাগ পর্যন্ত কিনতে হবে। আর যদি আমরা সরাসরি এর বাইরে কিনতে হয় তাহলে প্রতি ডোজে $5 করে হিসাব। সেইভাবে কিন্তু একটা টাকা পয়সা এবং অপারেশনাল কস্ট কত সেটাও কিন্তু একটা মোটামুটি খসড়া হিসাব করা হয়েছে। তো দেখা যাক, এখন আমরা চূড়ান্ত হিসাব তখনই হবে আমরা কোন টিকাটা পাবো, এবং 2টো ডোজই দেওয়া হবে। যদিও কোনো কোনো ডোজ যেমন চীনের ক্যানসিনো বায়োলজিক্যাল তারা ভেক্টর ভাইরাস দিয়ে তারা বলছে যে একটা ডোজই নাকি হবে। আমি নিশ্চিত না, আপনারা অন্য 2জন যারা আছে তারা ভালো বলতে পারবেন। 2টো ডোজের হিসাব করে আমাদের একসঙ্গে 3 ভাগ আসবে নাকি ভাগ ভাগ করে আসবে। প্রতি মাসে যদি 50,000 করে আসে সেক্ষেত্রে আমাদের একটু ইয়ে হবে। তবে প্রথম চালানের আসার 8 সপ্তাহ আগে যদি আমরা জানি, আমরা মোটামুটি মানে ম্যাক্সিমাম 8 সপ্তাহ লাগে প্রস্তুত হতে। এরপরে তো পর্যায়ক্রমে যখন সেই গুদামগুলো খালি হবে তখনই অন্যান্য চালান থেকে আসলে সেগুলো দেওয়া যাবে। আমাদের কর্মীদের অভিজ্ঞতা আছে, লজিস্টিক্স হয়তো আমাদের ঘাটতি পড়বে, আমাদের ট্রান্সপোর্টের অভিজ্ঞতা আছে। টিকা সারা প্রতি বছরই দেওয়া হয় এবং কয়েক বছর পর পর মিজেলসের টিকা দেওয়া হয়। কিছুদিন আগে মিজেলসের টিকা দেওয়া শুরু হয়েছে। স্বাস্থ্যকর্মীদের একটা বড় অংশ ধর্মঘট আছেন, আশা করি সেটা হয়ে যাবে। এখন অন্যরা টিকা করছে। তো আমাদের লজিস্টিক্সে চ্যালেঞ্জ আছে, আমাদের ট্রান্সপোর্ট ভাড়া করতে হবে, শ্রমিক ভাড়া করতে হবে এবং অসংখ্য ভলান্টিয়ার তাদেরকে ট্রেনিং দিতে হবে, বিশেষ করে ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোলের ট্রেনিং দিতে হবে, মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করতে হবে এটার অবশ্যই আমাদের এদের অভিজ্ঞতা আছে। তবে যেহেতু সবাই টিকা পাবে না, বাংলাদেশে কিন্তু উল্টো চিত্র, আমেরিকা বা ইউরোপের চাইতে
এখানে যারা টিকা পাবে না তাদেরকে আমাদেরকে পক্ষে আনতে হবে যে আমরা অপেক্ষা করব, আমাদের যারা প্রবীণ জনগোষ্ঠী, আমাদের যারা ফ্রন্টলাইনের কর্মী, যারা স্বাস্থ্যকর্মী তারা আগে পাবে, তারপরে আমরা পাবো। সরকারকে এই বিষয়ে আমাদের কনফিডেন্স দিতে হবে, তাহলে নিশ্চয়ই সহযোগিতা পাওয়া যাবে। আমরা H1N1 টিকা যখন 2010 এবং 11 সালে বিলি করা হয় তখন কিন্তু সবাইকে টিকা দেওয়া হয়নি, জনগণ সহযোগিতা করেছে, আমরা অতিরিক্ত টিকা পেয়েছি। কোনো কোনো দেশ সে টিকা নিতে চায়নি। এখন যে অবস্থা দেখছি আমরা, তখন ওই সমস্ত দেশ থেকে আমাদের এক্সট্রা টিকা দেওয়া হয়েছিল, ফলে মোটামুটি অবস্থা আমরা সামাল দিতে পেরেছি। আশা করি বাংলাদেশে এই বিষয়টি নিয়ে আমরা আমাদের যথেষ্ট সহায়তা এবং লজিস্টিক্স পেলে আমরা সফলভাবে এটা করতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর মুস্তাক। আমি জানি যে আপনাকে একটু যেতে হবে আজকে, আগে আমি আপনাকে একটু আরেকটা প্রশ্ন করে তারপরে আমি ডক্টর প্রফেসর সাইদুর রহমান ওনার কাছে যাব। তো আপনার কথার মধ্যে আমার দুটো প্রশ্ন আমার মাথায় এই মুহূর্তে আসছে। একটা হলো, আপনি বিভিন্ন পপুলেশন আপনি ডিসক্রাইব করেছেন খুব ভালোভাবে। একটা দুটো পপুলেশন আপনি বলেছেন, একটা হলো যে যাদের প্রি কন্ডিশন আছে, ক্রনিক ডিজিজ আছে, হ্যাঁ, ধরেন কার্ডিওভাস্কুলার ডিজিজ বা ডায়াবেটিস, হ্যাঁ, এই ধরনের যারা আছে তারা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাবে। তো এবং বয়স্ক যারা 60 বছর বেশি তারাও পাবে। প্রথম প্রশ্ন হলো যে ওনাদেরকে শনাক্ত করার মতো আমাদের বর্তমানে কি যথেষ্ট তথ্য আছে কিনা, হ্যাঁ, আমাদের যে ইনফরমেশন সিস্টেম এটা আমাদের আছে কিনা, এটা একটা। আর দ্বিতীয়ত, আমরা তো কোভিড যখন আমাদের দেশে শুরু হয় বা বিশ্বব্যাপী শুরু হয়, আমাদের সরকার কিন্তু বারবারই বলছিল যে, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়, যে আমরা পুরোপুরি প্রস্তুত কোভিড মোকাবেলার জন্য। কিন্তু আমরা তো দেখতে পেয়েছি যে স্বাস্থ্য ব্যবস্থার কি ভঙ্গুর অবস্থা বাংলাদেশে এবং কি ভোগান্তি সাধারণ মানুষের। তো সেই ব্যাপারে কোভিড ভ্যাকসিন আসলে পরে আমরা কতটুকু আমরা নিশ্চিত যে ভ্যাকসিনটা এই যে পপুলেশনগুলো আপনি বর্ণনা করলেন তাদের কাছে যাবে? হ্যাঁ, এইটা একটা। আর আরেকটা হলো যে কোভ্যাক্স তো মাত্র আমি যতটুকু জানি যে 20%, 20% জনগোষ্ঠীর জন্য যে ভ্যাকসিন দরকার সেটা দিবে, এবং তার জন্য হয়তো সরকারকেও কিছুটা কো ফাইন্যান্সিং করতে হবে। কিন্তু অন্য যে জনগোষ্ঠী তাদের জন্য কি সরকার আপনার ফ্রি ভ্যাকসিন সরবরাহ করবে, নাকি মানুষকে এটা কিনে নিতে হবে ভ্যাকসিনটা? জি ধন্যবাদ। প্রথমে আমি বলছি যে রোগী শনাক্তকরণ, এটা আমরা এখনো চূড়ান্ত হয়নি। এখানে কিছু কিছু প্রাতিষ্ঠানিক সহায়তা নিব, যেমন ডায়াবেটিক সমিতির তালিকাভুক্ত রোগী যারা আছেন তাদেরকে অনুরোধ করা হবে, যারা এই 60 বছরের মধ্যে যারা পড়বেন তো তাদেরকে হয়তো আলাদা ভাবে করা লাগবে না। 60 বছরের নিচে কিন্তু পূর্ণবয়স্ক 18 থেকে 60 বছরের 59 বছর পর্যন্ত সেই তালিকার একটা অংশ ডায়াবেটিক সমিতি দিতে পারবে। আরেকটা হচ্ছে যে আমাদের যে স্বাস্থ্য কাঠামোগুলো আছে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত, তাদেরকে সেই তালিকাটা একটা কিছু তালিকা তাদের আছে, এবং বাকিটা এখন থেকে তাদের করতে বলা হয়েছে যে মানে 18 থেকে 59 বছর বয়স পর্যন্ত যারা কোমরবিড আছে সেই তালিকাটা করতে হবে। কাজে সেখান থেকে আমরা একটা সহায়তা পাবো। তবে এটা একটা বিরাট চ্যালেঞ্জিং বিষয়, কিন্তু কারণ আমাদের দেশে তো আমরা তালিকা সংরক্ষণ করি না। ব্রিটেনের NHS এর মতো বা অন্য দেশে তাদেরকে একটা তালিকা থাকে যে ওই এলাকার জনগোষ্ঠী কারা কারা এনসিডিতে ভুগছেন। সেক্ষেত্রে এখন থেকে যদি তালিকাটা করা হয় তাহলে হয়তো কিছুটা আমরা এগিয়ে থাকতে পারবো। তারপর জনগণের সহায়তা তো প্রয়োজন হবেই। আরটা হচ্ছে যে এবং এই যে 60 বছরের অধিক বয়স্ক জনসংখ্যা কারা, এটা কিন্তু চ্যালেঞ্জিং। আপনি তো উল্লেখ করেননি যে সেক্ষেত্রে বলা হয়েছে যে একটা NID নাম্বার দিয়ে ইলেকট্রনিক্যালি সেলফ রেজিস্ট্রেশন করার একটা ব্যবস্থা থাকবে। NID তে বয়স লেখা থাকবে, যে ইলেকট্রনিক্যালি নাগরিকরা নিজেরাই রেজিস্ট্রেশন করতে পারবে। আর বাকিদের যারা এটা করতে পারবে না, অধিকাংশই পারবে না, আমরা ধরে নিচ্ছি শতকরা 90% হয়তো সেটা করতে পারবে না, সেখানে আমাদের স্বাস্থ্য কাঠামো যারা বিশেষ করে গ্রামে এটা আছে, গ্রামে স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে টিকা দেয় বা মাতৃ স্বাস্থ্য করে তাদের, বা ব্র্যাক বা অন্যান্য NGOর কর্মীরা আছে তারা করতে পারবে। শহর অঞ্চলে একটা চ্যালেঞ্জ হবে যে NID দেখে দেখে তালিকাভুক্ত করা। শহর অঞ্চলে কিন্তু ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য কাঠামো আমাদের নেই। এটা এই জিনিসটা আমাদের করার বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। আমরা ব্যাপকভাবে সিভিল সোসাইটি, NGO এবং অন্যদের সহযোগিতায় নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এখন প্রস্তুতির বিষয়ে আসি। দেখুন, মহামারীর প্রস্তুতি কিন্তু এখন EPI এর যে প্রস্তুতি, এটা কিন্তু অনেকটা একাডেমিক এবং অভিজ্ঞতার প্রস্তুতি। সেরকম প্রস্তুতি কিন্তু বাংলাদেশে মহামারীর প্রস্তুতি তো ছিল। IDCR, সরকারের রোগ নিয়ন্ত্রণ শাখা এবং অন্য যে প্রতিষ্ঠান, তারা সারা বছরই কিন্তু এর একটা অজানা মহামারী আসবে সেটার জন্য একটা একাডেমিক প্রস্তুতি বা একটা তাত্ত্বিক প্রস্তুতি ছিল।
এটাকে স্ট্রেংথেন না করে যখন মহামারীটা অনেক বেড়ে গেল, তখন কিন্তু ডিজি হেলথ এটা ভাড়া করা লোকদের দিয়ে মহামারী নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। ফলে লেজে গোবর হয়ে গেছে, জেকেজি ঢুকেছে, শাহেদরা ঢুকেছে। কিন্তু আইডিসিআর এবং সরকারের ডিজিজ কন্ট্রোল শাখা এমআইএস কে যদি স্ট্রেংথেন করা হতো, তাদের তত্ত্বাবধানে যদি এই কাজগুলো করা হতো, তারা এই সমস্ত ভাড়া করা লোকদের দিয়ে করতে চাই। তারা বলেছে যে আমরা ভলান্টিয়ারকে ট্রেনিং দিয়ে করবো, আমরা ভাড়া করা দিয়ে করবো, যেখানে বাণিজ্যিক কাজ আছে। সমস্যা হয়েছে কি, অনেক টাকা আসছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এডিবি থেকে, সেই কারণে এই সমস্যাগুলো হয়েছে। তো এখন প্রথম থেকে আমরা বলেছি যে টিকার কাজ করে কিন্তু বাংলাদেশি ইপিআই কে কেন্দ্রে রেখে সব পরিকল্পনা করতে হবে। এখন ইপিআই থেকে যদি আমরা কাজটা ভাড়া করে অন্যদের কাছে দিই, তাহলে কিন্তু লেজে গোবরে আরো বিরাট হবে, মানুষ এখানে সামলানো যাবে না। এখানে ইপিআই কে যদি কেন্দ্রে রেখে একটা ফোকাল ইনস্টিটিউট হিসেবে ইপিআই থাকে এবং বাকি কাজগুলো তার হ্যান্ড হিসেবে কাজ করে, আমার মনে হয় ঝামেলা হবে, তারপর সেই ঝামেলাটা সামাল দেওয়া যাবে, মানুষ কিন্তু আস্থা পাবে। এটা না হলে আপনি ঠিকই বলেছেন, খুবই সমস্যা হবে এবং এটা আমাদের মহামারী নিয়ন্ত্রণে যে ঝামেলা হয়েছে সেই ঝামেলাটা হতে পারে। আর হ্যাঁ, কোভিডের যে শতকরা 20 ভাগ টিকা ফ্রি হবে না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কিন্তু প্রতি ডোজ টিকা $3 করে কিনতে হবে। হয়তো অনুদান পাওয়া যাবে, কিন্তু একেবারে ফ্রি তারা কিনতে হবে। এর বাইরে আমরা প্রতি ডোজ $5 হিসাব করে শতকরা 80% জনসংখ্যা দেওয়া যায় কিনা সরকার একটা বাজেট করেছে, যে $5 বেশি হলে কিন্তু এই টাকা হয়তো কুলাবে না, এবং বাকি 80%কে সরকার ফ্রি দেবে $5 করে কিনে। এখন একটা কোনো নমিনাল ফি নেওয়া হবে কিনা, এখন যেমন টেস্ট করতে 100 টাকা লাগে, এটা ভবিষ্যতেই বলা যেতে পারে। যদি সবকিছু অর্গানাইজলি করা যায় এবং সীমিত আকারে কেউ যদি টাকা দিয়ে কিনতে চায়, বা সীমিত আকারে যদি প্রাইভেট খাতকে আমদানি করার অনুমতি দেওয়া হয়, তারা কিনে নিল, তারা আগে আগে টিকা নেওয়ার জন্য, বা যারা এই শ্রমিক বাদে যারা বিদেশে যাবে, এটা আমাদের চূড়ান্ত হয় যে যারা শ্রমিক ছাড়াও পেশাজীবীরা যখন দেশের বাইরে যাবেন, বিমানবন্দরে গেলে হয়তো ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্ট হবে যে টিকা দেওয়া আছে কিনা 2 ডোজ, সেটা দেখতে হবে। প্রায়োরিটি গ্রুপে না পড়লে হয়তো দেওয়া যাবে না। তারা হয়তো টাকা দিয়ে ওই প্রাইভেট প্রতিষ্ঠান থেকে যারা টিকা আমদানি করতে পারবে, তাদের কাছ থেকে টাকা দিয়ে টিকা নিয়ে তারা হয়তো ফ্লাইটে উঠতে পারবে। এই ধরনের কিছু কিছু জিনিস এখনো কোনো খসড়া বা লিখিত আকারে কিছু বলা হয়নি, বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে, এভাবে চিন্তা করা হচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর মুশতাক। ডক্টর প্রফেসর সাইদুর, আপনার কাছে এখন একটু আসছি, একটু দেরি লাগলো আপনার কাছে আসতে। ডক্টর মুশতাক কিন্তু উনি খুব ভালোভাবে অনেক কথার মধ্যে কিন্তু একটা কথা বলেছেন, জনগণের আস্থার কথাটা বলেছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি যে এই কোভিডের জন্যই স্বাস্থ্য ব্যবস্থার উপরে জনগণের আস্থা কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে, এবং এই আস্থাকে ফেরত আনাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং। তো কোভিড-19 ভ্যাকসিনের জন্য আপনি তো বাংলাদেশে ঘটনার প্রবাহ লক্ষ্য রাখছেন, আপনি কি আস্থাহীনতার কোনো জায়গা দেখছেন? কোভিড-19 ভ্যাকসিন এ ব্যাপারে জনগণের আস্থাটা পুরোপুরি আছে কিনা, বা সরকারের বা বেসরকারি কোনো কর্মকাণ্ডে এই আস্থা কোনো সমস্যা হতে পারে কিনা, এমন কোন অবস্থা কি আপনার নজরে পড়ছে? ধন্যবাদ জিয়া, ধন্যবাদ আপনাদের হেলথ সিস্টেম ইমপ্রুভমেন্ট ফোরামকে যে আমাকে আজকে আপনাদের অনুষ্ঠান আমন্ত্রণ করেছেন সেজন্য। যে প্রশ্নটা করলেন সেটা তো খুবই বেসিক কোয়েশ্চেন। এটা না থাকলে পরে আসলে কোনোভাবেই কোনো মহামারী মোকাবেলা সাধারণ স্বাস্থ্য সেবাই দেওয়া সম্ভব না যদি প্রতিষ্ঠানের উপর আস্থা না থাকে। আপনি যেটা বললেন যে হ্যাঁ, বা মুস্তাক ভাই যেটা বলছিলেন যে আস্থা অর্জন বা রক্ষা, দুটো জিনিস দরকার আসলে। এখন যে অবস্থা আসলে এটা সত্যি যে আসলে এক ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে, সেটাই মহামারী কেন্দ্রিক বলবো না, আসলে এটা ওভারঅল একটা সংকট আছে, সেটা মহামারীতে এটা স্পষ্ট হয়েছে, আরো বেশি অনেক দৃশ্যমান হয়েছে। যেটা আপনি বলেন যেটা ভঙ্গুর, এটা তার ভঙ্গুর এই মহামারী ধাক্কাতে এটা স্পষ্ট হয়েছে। আসলে এটা বাংলাদেশ বলে না, আসলে বিশ্বের অধিকাংশ দেশে, আরো আমাদের দেশে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী যে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা দেখতে পাইতাম আমরা, মনে করতাম তাদেরকে আমরা দেখেছি যে মহামারী, কারণ দীর্ঘদিন যাবত, গত প্রায় 50-60 বছর যাবত গবেষণার প্রায়োরিটি চেঞ্জ হয়ে যাওয়ার মানে পাবলিকের জনস্বাস্থ্য, মানুষের এই সমস্ত মৌলিক প্রশ্নগুলো থেকে অনেকদিন যাবত গবেষণা নেগলেক্ট হয়েছে। তো ভঙ্গুরত্বটা শুধুমাত্র আমাদের না, বরঞ্চ বড় স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুরত্ব আরো বেশি দৃশ্যমান হয়েছে। বাংলাদেশের যে ব্যাপারটা রেস্টোরেশন যদি বলি আমরা, যে এখানে ভ্যাকসিনের ব্যাপারে একটা জিনিস মুস্তাক ভাইয়ের হিসাবের মধ্যে আমি জাস্ট আলোক করার জন্য বলছি, সেটা হচ্ছে যে মাসে আমাদের যদি 50 লক্ষ ভ্যাকসিন হ্যান্ডেল করার সামর্থ্য থাকে, আমাদের হিসাবটা বোঝা দরকার যে যদি প্রতি মাসে 50 লক্ষ ডোজ দেওয়া যায়, আবার পরের মাসে 50 লক্ষকেই আমরা সেকেন্ড ডোজ দেই, তার মানে 2 মাসে আমরা 50 লক্ষ মানুষকে দিচ্ছি, প্রতি মাসে 25 লক্ষ মানুষ। সেই হিসাবে 1 বছরে দিব আমরা 3 কোটি মানুষকে। আমাদের 3.5 বছর লাগবে, 4.5 বছর লাগবে আমাদের 13 কোটি মানুষকে দিতে।
উনি বলেছেন ডক্টর আরমান রহমান ইন দ্য মেন টাইম যে ভ্যাকসিন গুলো গড় হচ্ছে অ্যান্টিসিপেট করছে, মানে আমরা একটু পজিটিভলি চিন্তা করছি 9 মাস থেকে 1 বছর থাকবে এটার ইফেক্ট। সো আমরা যদি এই রোল আউটটা চিন্তা করি তাহলে কিন্তু আসলে আমাদের একটা বোঝা যাবে যেটা এটা জিন্দেগি তো আসলে কাভার হবে না, মানে 4.5 বছর যদি লাগে আমরা 13 কোটি ভ্যাকসিনেট করতে, এর মধ্যে তো সেকেন্ড বছরে আবার 3 কোটি যারা করলাম আমরা সেটা তাদের এক্সপায়ার করে যাবে। তো এই ব্যাপারটা প্ল্যানিং এ একদম মানে আমার মনে হচ্ছে যে এটা তো আমি আজকে দেখেছি পত্রিকা, আমরা তো আসলে নট ইনভলভ ইন মানে এই যে এত বড় প্ল্যানিং এ যদি এরকম একটা মানে ফ্লস থাকে যে আসলে আমাদের ক্যাপাসিটি 50 লক্ষ না, আসলে আমাদের যদি মিনিমাম 2 কোটি ভ্যাকসিন হ্যান্ডেল করা মান্থলি হ্যান্ডেল করার ক্যাপাসিটি না থাকে তাহলে আমরা কোনো সময় 13 কোটি লোককে আসলে ভ্যাকসিনেট করতে পারবো না। আর বছরে যদি 13 কোটি লোককে একবার অন্তত ভ্যাকসিনেট করতে না পারে, মানে একবার অন্তত একসাথে এলিজিবল অবস্থা, মানে তারা ইমিউন অবস্থায় 13 কোটি মানুষকে আনতে হবে। প্রফেসর সাইদুর রহমান, আপনার কাছে আমি এই একটু পরে ফিরে আসবো। আমি জানি যে ডক্টর মুশতাক ওনাকে যেতে হবে এখন। আমি আপনার এই কথার একটা উত্তর আমি একটু ডক্টর মুশতাকের কাছে যেতে চাচ্ছি। প্রফেসর সাইদুর রহমানের কথা স্পষ্ট হয়ে গেছে একটা জিনিস, যে বিজনেস অ্যাজ ইউজুয়াল, হ্যাঁ, ইমিউনাইজেশনের ক্ষেত্রে যেভাবে আমরা শুধুমাত্র 5 বছর নিচের শিশু বা মায়েদেরকে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি, হ্যাঁ, সেটা কোভিড ভ্যাকসিনের বেলায় প্রযোজ্য না। এখানে আমাদের বিজনেস অ্যাজ ইউজুয়াল করলে পরে উনি যে বললেন 3.5 বছর 4 বছর লাগবে ভ্যাকসিন দিতে, যেখানে ভ্যাকসিনের কার্যকারিতাই 9 মাস থেকে 1 বছর। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় বাংলাদেশ এখানে কি করতে পারে আপনার, বা এরকম কোন সরকারের কি কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান আছে ওনাদের বর্তমান যে ক্যাপাসিটি এটাকে 3 গুণ 5 গুণ 10 গুণ বাড়ানো, যেটা তাদের স্বাভাবিক কার্যক্রমের চাইতে অনেক অনেক উপরের লেভেলের আপনার সক্ষমতা দরকার? এ ব্যাপারে এখন সরকারের কি চিন্তা ভাবনা? এক্ষেত্রে ডক্টর খসরু সঠিকভাবেই সমস্যাটা ধরতে পেরেছেন, এভাবে চিন্তা হয়নি তা না। এবং এই পরিকল্পনা যেহেতু খসড়া, যারা এর বাইরে বিশেষজ্ঞ আছেন তাদের অবশ্যই মতামত নিয়ে এটা পরিকল্পনা করা হবে। এক্ষেত্রে ইনক্রিমেন্টাল ইনক্রিজ, 3% ভ্যাকসিন দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারলে তারপরে 7% এভাবে ইনক্রিমেন্টাল অবশ্যই বাড়াতে হবে। এখানে দরকার হচ্ছে যে অভিজ্ঞতা আমাদের আছে, জনবলকে মোবিলাইজ করা, তাদেরকে ট্রেনিং দেওয়া এবং লজিস্টিক সাপ্লাই, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। এটা যদি আমরা ইনক্রিমেন্টালি আমাদের লজিস্টিক্স এবং আমাদের ম্যান পাওয়ার বাড়াতে পারি, আমাদের সম্পদের সমাবিষ্ট করতে পারি, আমরা টাকা খরচ করতে পারি, তাহলে এটা সম্ভব। তারপরে অনেক নতুন নতুন সমস্যা হতে পারে, সেগুলো কিন্তু এটা একটা লিভিং ডকুমেন্ট হিসাবে এই প্ল্যানটা অবশ্যই এটাকে পরিবর্তন করতে হবে যদি সেটা আসে। আমি বলছি না যে পরিকল্পনা করা হয়েছে একেবারেই একটা লাক্সই না, এটা একটা প্রাথমিক হিসাব। এবং ডক্টর সাইদুর রহমানের মতো যারা অভিজ্ঞ তাদের মতামত নিয়ে অবশ্যই এটাকে আরো ডেভেলপ করা হবে। তবে আমার মনে হয় যে ডক্টর মুশতাক, আমাদের তো ভ্যাকসিন আগামী 2 মাস বা 3 মাসের মধ্যে ভ্যাকসিন চলে আসবে, এবং আসলেই আমার ভ্যাকসিন আমার জনগণের কাছে পৌঁছে দিতে হবে। তাহলে তো আমার গতকালকেই শুরু হওয়ার কথা এই সক্ষমতা বৃদ্ধির সব কার্যক্রম আপনার নিশ্চিত করার জন্য, যাতে ভ্যাকসিনটা আসলেই সাথে সাথে জনগণের কাছে পৌঁছানো যায়। তো সেই ব্যাপারে কতদূর স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় এগিয়েছে? না, এই ব্যাপারে যে কর্মীদের সংগ্রহ করে প্রশিক্ষণ দেওয়া, সেই কাজটা কিন্তু মানে করার মানে ম্যানুয়াল প্রায় তৈরি করা শেষ। সেই ম্যানুয়াল গুলো ইয়ে করতে হবে, এডিট করতে হবে অভিজ্ঞ লোকদের দেখিয়ে। সেই ম্যানুয়ালটা হয়তো এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে, ট্রেনিং শুরু হয়ে যাবে। সেই ট্রেনিংটা থেকে আমরা ইনক্রিমেন্টালি টিওটি করার পরে তারা আবার অন্যদেরকে ট্রেনিং দিবে। এইভাবে আমাদের প্রথম ধাক্কাটা সামলানো কিন্তু বিরাট চ্যালেঞ্জ। প্রথম ধাক্কাটা সংখ্যায় কম হলেও সেই অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু এটা মানে আমরা গুণিতকভাবে বাড়িয়ে করতে পারবো। আমরা চিন্তা করছি যে প্রথম যে ধাক্কাটা সেটা খুবই কঠিন হবে, এই সর্বস্তরের মানুষকে দেওয়া। ঠিকই বলেছে, শুধুমাত্র শিশু এবং গর্ভবতী নারীদের তো আমরা এবারে বাদ দিচ্ছি, তাদের একেবারে জেনারেল পপুলেশনকে দেওয়া হবে। এবং যাদেরকে দেওয়া হবে তারা খুব মানে সচেতন জনগোষ্ঠী। এখানে চ্যালেঞ্জটা খুব বেশি হবে, সাধারণ মানুষের মধ্যে হয়তো অতটা চ্যালেঞ্জ হবে না, কিন্তু যারা প্রফেশনালস তাদের মধ্যেই কিন্তু অনেক মানে আমাদের এই অভিজ্ঞতাটা সঞ্চয় হবে। ডক্টর মুশতাক, একটা শেষ প্রশ্ন করি আপনাকে, সেটা হলো বাংলাদেশে তো এনজিওদের যে সামর্থ্য, এটা ঐতিহাসিকভাবে কিন্তু বাংলাদেশে অনেক বেশি। অনেক অনেক দেশের চাইতে বাংলাদেশে এনজিওরা অনেক অনেক সক্ষম, এবং এনজিওদের সাথে সরকারের যে পার্টনারশিপ, এটার ইতিহাস বেশ সমৃদ্ধ। তো আপনাদের যে প্ল্যান, ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যান, এখানে কি এনজিওদের সক্রিয় সম্পৃক্ততা কি আছে? এনজিওরা কি কাজ করছে সরকারের সাথে? হ্যাঁ, এনজিওরা বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত আছে। এখানে ডেভেলপমেন্ট পার্টনার, WHO, ইউনিসেফ, তারপরে গাভি,
তারপরে আপনার না, আমি বলছি এনজিও দের কথা, হ্যাঁ না যারা তাদের গ্রাম সাথে পর্যায়ে হ্যাঁ কাজ হ্যাঁ করে তাদের কথা। হ্যাঁ তাদের সাথে যুক্ত করে এমনি ইপিএ এর কাজের সাথে কিন্তু এনজিওরা যুক্ত আছে। ইপিএ এর সাথে আছে, টিবি প্রকল্পের সাথে আছে, মাতৃ স্বাস্থ্যের সাথে আছে, ফ্যামিলি প্ল্যানিং এর কর্মীরা আছে, সবগুলো কিন্তু মোবিলাইজ করবার জন্য ইয়ে করা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে। তাদের পূর্ণ শক্তি যোগ করেই কিন্তু এটা করতে হবে। এটা সরকার তো একা পারার প্রশ্নই আসে না। এবং স্থানীয় সরকারের কর্মী, ভলান্টিয়ার্স, ইপিআই তে কিন্তু অনেক ভলান্টিয়ার নাও এখন যে 6 সদস্য বিশিষ্ট প্রত্যেক ইউনিটে কাজ করবে, 2 জন থাকবে ভ্যাকসিনেটর আর 4 জনই থাকবে স্থানীয় ভলান্টিয়ার। কাজে এই ভলান্টিয়াররা তো এনজিও দের সহযোগিতা ছাড়া ভলান্টিয়ার রাতারাতি রিক্রুট করা কঠিন হবে। অনেক ধন্যবাদ প্রফেসর সাইদুর রহমান। আমি আপনাকে থামিয়ে দিয়ে ডক্টর মুস্তাকের কাছে গিয়েছিলাম। আপনি যদি আপনি যদি বলেন সেই আস্থার জায়গা এবং ডক্টর মুস্তাক যেটা বললেন যে সক্ষমতা, সরকারের সক্ষমতা এবং সরকারের প্রস্তুতি, হ্যাঁ, এই নিয়ে যদি একটু আপনি মন্তব্য করেন। ধন্যবাদ। এটা মানে মুস্তাফা যেটা বললেন যে আসলে তো প্রস্তুতির একটা মানে যেটা থিওরিটিক্যাল ওয়ার্ক হয়েছে, যেটা বারবার বলছেন যে হ্যাঁ আসলে আমাদের বেশ কিছু প্রস্তুতি আছে, সেগুলোর আমাদের ব্যাকগ্রাউন্ডে আসলে ইপিআই যেটা বলছি, আসলে ভ্যাকসিনেশন আলোচনা করতে গেলে ইপিআই কে সেন্টারে রেখে আলাপটা করা ভালো। এটা একেবারেই সত্যি কথা বাংলাদেশের কনটেক্সটে। এবং বেসিক্যালি ইপিআই যে নেটওয়ার্কটা কাজ করে সারা দেশে, সেটাকে ব্যাকবোনে রেখে বাকিদের সাপ্লিমেন্ট করলে পরে এটা ভালোভাবে কাজ করবে। কিন্তু সেই ভালোটা কতটুকু ভালো, প্রশ্নটা হচ্ছে যে সেটা কি কোভিড মহামারী মোকাবেলার জন্য যথেষ্ট কিনা। এটা একদম বলবো আপনার এনএইচএস বলেন, আমেরিকা যে 2 জায়গায় ভ্যাকসিনেশন শুরু হয়েছে, কানাডা এবং সৌদি আরব তো ছোট ব্যাপার, ওটা বাদ দিলাম, কিন্তু বড়ভাবে যারা ভ্যাকসিনেট করছে তাদের আপনারা যদি আকারটা দেখেন যে কিভাবে তারা করতেছে, সে এক্সটেন্টে কোনো হেলথ তো অবশ্যই আছে, হেলথ সার্ভিস তো আছে, এনএইচএস এটা মূল জায়গায়, ইউএস এর জন্য ওরকম ভাবে নাই, কিন্তু ইউএস এ তো মূল হেলথ কেয়ার প্রোভাইডার, কিন্তু কে নাই সেখানে, সেটা পুলিশ বলেন, আর্মি বলেন, সে ভলান্টিয়ার, মানে যত মানুষ আছে সমস্ত ফোর্সেস অ্যালাইন করে একভাবে। এবং আমি অ্যালাইনমেন্ট এমন যেটা ভিজিবল অ্যালাইনমেন্ট, মানে ইউনিফর্মটা পর্যন্ত এক কারণে সারা দেশে এই যে এই মোবিলাইজেশনটা, যেটা বুঝতে পারবেন যে সোশ্যাল মোবিলাইজেশন টু এন এক্সটেন্ট, যেটা বলে এটা একটা ভয়াবহ এক্সটেন্ট, এটা বোঝা যাবে যে এটা বিশ্বযুদ্ধের মতো একটা যুদ্ধ। এটা খুব স্পষ্ট, বিশ্বযুদ্ধের চেয়ে বেশি ক্যাজুয়ালিটি হচ্ছে এবং ইকোনমিক ইম্প্যাক্ট হচ্ছে তার কাছাকাছি। অর্থাৎ এটাকে আসলে ওইভাবেই এই যুদ্ধটা জিতে আসতে পারে। এবং এই যুদ্ধের ক্ষেত্রে আসলে আমরা আমাদের সৈন্য সমাবেশটা এখানে যেভাবে আমরা আলাপ করছি, এটা মনে হচ্ছে একটা স্বাস্থ্য সমস্যা, এটা এখন স্বাস্থ্য সমস্যা নাই, এটা একটা বিশ্বযুদ্ধ মোকাবেলার প্রস্তুতি নিয়ে আসলে বাকিরা যে 2-3 পক্ষকে দেখা যাচ্ছে তাদের দৃশ্যমান যে তারা বিশ্বযুদ্ধের মতন। আপনি নাম খেয়াল করেন যুক্তরাষ্ট্রের মতো সলিড, তারা কি বলছে অপারেশন ওয়ার্কফিল্ড, এবং লিড করার জন্য দিয়েছে জেনারেলস। আপনাদের খেয়াল করা লাগবে আসলে মানে এটাকে কিভাবে দেখা হচ্ছে এবং কিভাবে দেখে আসলে এটা হ্যান্ডেল করা যাবে। সো বাংলাদেশ ডেফিনেটলি এই সমস্ত ডিপ্লয়মেন্ট প্ল্যান থাকতে হবে, হেলথ কেয়ার তারা করে থাকবে, ইপিআই সেন্টারে সার্ভিস প্রোভাইড করবে, কিন্তু এটা একটা ওয়ার্ল্ড সিচুয়েশন ভেবে পুরো দেশ, বাংলাদেশের লিমিটেশনের মধ্যেই পুরো দেশের সকল অর্গানাইজ ফোর্সেসকে, এনজিও বলে না, মানে আমি বলছি ফ্রম টপ টু বটম, পুরো সমস্ত ফোর্সেসকে আসলে এই জায়গাটা ফোকাস করতে হবে। একবারের জন্য যদি আমরা ভ্যাকসিনেট করতে না পারি হোল পপুলেশনকে, তাহলে আসলে কোনোভাবে আমরা এটা থেকে বের আসতে পারবো না, এই যে সাইকেল থেকে বেরোতে পারবো না। আরেকটা জিনিস একদমই মিস করলাম আমরা, সেটা হচ্ছে যে যদি ভ্যাকসিনেট করি, আমরা যেভাবে ভ্যাকসিন আজকে ক্রেজি আলোচনা করছি, আমরা যদি এই 26 কোটি ডোজ ভ্যাকসিন জোগাড় করতে গিয়ে আমরা উদয়াস্ত পরিশ্রম করছি, কিন্তু একেবারে বটম লাইন হচ্ছে ভ্যাকসিনেট করার পরও তো মাস্ক আমরা রিমুভ করতে পারবো, ভ্যাকসিনেট করার পরও আসলে আমরা হ্যান্ড ওয়াশ বন্ধ করতে পারবো, আমরা ফোকাসটাও তো রাখতে পারছি না। এই যে একটা নেশনের মধ্যে যে পুরো এরকম একটা যুদ্ধ চলার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর প্রচুর মানুষকে অনেক কিছু শিখিয়েছে, এই মহামারীতে আমাদেরকে অনেক কিছু জিনিস শেখানো দরকার, যেগুলো শেখাতে পারছি না, মানে কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা মেসেজটা কমিউনিকেট করতে পারছি না। আমরা যে ভাষা ব্যবহার করছি এগুলো হচ্ছে আমাদের একাডেমিক ভাষা, আমরা কোয়ারেন্টাইন, আইসোলেশন, এখন পর্যন্ত কি সোশ্যাল ডিস্টেন্সিং, মানে যে শব্দ দেশের 17 লক্ষ বুঝে না, সেই সমস্ত ভাষা ব্যবহারের মধ্যে যে আমরা মানুষের মগজে সত্যিকারের কোন পরিবর্তনটা হওয়া দরকার তার এবং কেন হওয়া দরকার, এই ব্যাপারটা কমিউনিকেট করতে পারছি না, এবং এটা কমিউনিকেটেড হয় না বিধায় আসলে সারা দেশে এই অবস্থা এখনো। আমি বলবো যে ভ্যাকসিনের আলোচনা ভালো, অবশ্যই আমি আলোচনা নিজে করছি, আমি জয়েন করেছি, যেহেতু আমরা মনে করি যে ভ্যাকসিন বিষয়ে আলোচনাটা হতে হবে, ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যান থাকবে, আমাদের একেবারে একটা বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিয়ে বাংলাদেশকে আসলে তার সকল ধরনের যা সরঞ্জামাদি এবং জনবল যা আছে সমস্ত সন্নিবেশিত করতে হবে কনসেন্ট্রেটেড ভাবে 1 বছরের জন্য, যারা নিজেকে বেল আউট করা দেবে, মানে একদম কনসেন্ট্রেটেড ভাবে লক্ষ লক্ষ মানুষকে, মানে তারা হলো আমরা ইপিআইতে 1 লক্ষ ভলান্টিয়ার 6 লক্ষ হলো, কি হবে তাতে? আমাদের তো মানে বুঝতে পারা লাগবে যে যদি আসলে প্রতি মাসে 2 কোটি মানুষকে ভ্যাকসিনেট করতে হয়, এটা চিন্তা করা যায় না আসলে প্রতি মাসে সপ্তাহে 50 লক্ষ লোককে ভ্যাকসিনেট করা, এই ইনফর্মাস ক্যাপাসিটি তৈরি করতে হলে পরে আমাদের যে কি পরিমাণ স্ট্রেংথ থাকবে সেটা আসলে আমার মনে হয় এটা এখনো এইভাবে ভিজুয়ালাইজ করা হয়নি।
এটাকে আসলে বুঝতে পারা লাগবে যে আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে কাজ করতে হবে। মানে আমরা যেভাবে যুদ্ধাবস্থা, যে জন্য বারবার কথা বলছি, এটা যুদ্ধাবস্থা আসলে। এবং দেশগুলোকে আমরা দেখতে পাই যে তারা আসলে এক ধরনের যুদ্ধাবস্থায় গিয়েছে। এবং প্রকিউরমেন্টের বেলায়, এই যে ভ্যাকসিন কিনে আনার বেলায় খেয়াল করতে হবে। আপনি সৌদি আরব সমস্ত ইউরোপিয়ান ইউনিয়নকে বিট করে নিয়ে কি এরকম কেউ আমরা জিজ্ঞাসা করছে, আমি এরকম আরো বহু দেশ কিনবে। যে জন্য উনি বলছিলেন, যে প্রথমে বললেন ডক্টর আরমান, যে বেলজিয়ামের মন্ত্রী মহোদয় যে কাজটা করেছেন, এখন এই যে ভ্যাকসিন ডিপ্লোমেসি, ভ্যাকসিন ন্যাশনালিজম এবং ভ্যাকসিন কনস্পিরেসি, এগুলোর কারণে যা ঘটছে দুনিয়াতে, এবং এখানে অনেক আন্ডারহ্যান্ড ডিল হচ্ছে, মাঝখানে প্রচুর এজেন্টস আছে, মানে একেবারে ভয়াবহ একটা অবস্থা। আমাদের ডেফিনেটলি ভ্যাকসিনেটের এই ইস্যুতে যাবো, কিন্তু আমার ধারণা যে এখানে একটু আমাদের সংযম আনা দরকার। মানে আমরা যদি পুরো জাতিকে আসলে ভ্যাকসিন করে ক্রেজি করে ফেলি, এটা আসলে আমরা হ্যান্ডেল করতে পারবো না পরে। অতএব ভ্যাকসিনের জন্য অবশ্যই খুবই চাপ থাকা দরকার, ভ্যাকসিন প্রকিউরমেন্টের দিকে তার চাপ থাকা দরকার, ভ্যাকসিনেট করার দিকে। কিন্তু পাশাপাশি যেটা ভ্যাকসিনের যেটা মোর এফেক্টিভ আছে আমাদের মাস্ক, একটু বেসিক কথা। ভ্যাকসিনের যে আমাদের জন্য এর চেয়ে ভালো চয়েস নাই আসলে এই মুহূর্তে, মানে এখনো অন্তত আগামী 2-3 বছর তো আসলে আমাদের এটা সেই প্রস্তুতিটা তো আমাদের নাই। তো আমি মনে করি যে আস্থা আসলে অর্জন কমিউনিকেশনে ফেইলিয়ারের জন্য। আমরা মূল মেসেজটা ভয়, আমরা বললাম আতঙ্কিত হবেন না। আর আতঙ্ক ছাড়া তো মানুষ কোনো জিনিস সাবধান হবে না। একটা সীমিত আকারের ভয় ছাড়া মানুষ তো সতর্ক হবে না। এই যে আমরা প্রথম থেকে মেসেজ কমিউনিকেশনের ক্ষেত্রে আসলে মানুষকে এক ধরনের খুবই কাছার একটা ভাব নিয়ে আসছে তারা আসলে, এখন আর তাদেরকে আমরা বুঝতে পারছি না। প্রফেসর সাইদুর রহমান, আপনার কাছে আমি আবার ফেরত আসবো। আপনি যুদ্ধ অবস্থা নিয়ে কথা বলছিলেন, এই ব্যাপারেই আপনার কাছে আমি ফেরত আসবো। কিন্তু তার আগে ডক্টর আরমান, আপনার কাছে আমি যেতে যাচ্ছি। আমি আজকেই দেখলাম ব্রিটিশ মেডিকেল জার্নাল একটা আর্টিকেল পাবলিশ করেছে 15ই ডিসেম্বর এই মাসের। আপনি অ্যান্থনি সো, ওনার আর্টিকেলের নাম হলো রিভার্সিং করোনা ভাইরাস 2019 ভ্যাকসিন ফর গ্লোবাল অ্যাক্সেস। এবং এই আর্টিকেল উনি বলেছেন, উনি সুস্পষ্টভাবে দেখিয়েছেন যে পৃথিবীর ধনী দেশগুলো, যেখানে যারা 14% জনসংখ্যাকে, পৃথিবী জনসংখ্যাকে রিপ্রেজেন্ট করে, তারা ইতিমধ্যেই উনি বলেছেন প্রি প্রকিউরমেন্ট, প্রি মার্কেট প্রকিউরমেন্ট মাধ্যমে 7 বিলিয়ন ডোজের উপরে ভ্যাকসিন অলরেডি ওনারা প্রকিউর করে নিয়েছেন, কিনে নিয়েছেন, যেটা পৃথিবীর মোট যে ভ্যাকসিন উৎপাদন তার 51%কে রিপ্রেজেন্ট করে। তার মানে 51% ভ্যাকসিন, পৃথিবীর ভ্যাকসিন কিনে নিয়েছে 14% জনগণ। আর 86% যে গরিব, মধ্যম, নিম্ন আয়ের জনগণ, তাদের জন্য রয়েছে 49% ভ্যাকসিন। হ্যাঁ, এই যে একটা গ্লোবাল ইনইকুইটি, হ্যাঁ, এটার প্রভাব রাষ্ট্রীয় পর্যায়ে পড়বে। রাষ্ট্রীয় পর্যায়ে ইনইকুইটির প্রভাব আমরা দেখতে পারবো। এই ইনইকুইটির উপরে যদি আপনি কিছু বলেন, এর উপরে আপনার যদি কোনো মন্তব্য থাকে। এইটা তো আপনার যে একটা মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একটা ডে অ্যান্ড নাইট ধ্রুব সত্যি কথা। সেটা হচ্ছে গিয়ে যে এই প্যান্ডেমিক এসে যে জিনিসটা আপনার এক্সপোজ করছে, সেটা হচ্ছে গিয়ে যে ওই আমরা যে ট্রাম্পকে যে খারাপ মানুষ বলি, অ্যাকচুয়ালি ওই ট্রাম্প হচ্ছে গিয়ে তার মনের যে কথা সেটা মুখে বলে ফেলে। তো এই জিনিসটা কিন্তু ট্রাম্প সবচেয়ে আগে বলে ফেলছিল যে সে আমেরিকার জন্য ভ্যাকসিন চায়, সে পৃথিবীতে কোথায় ভ্যাকসিন পাইলো না পাইলো, হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, বুঝছেন? এই একই জিনিস কিন্তু গ্লোবালি সবার জন্যই সত্যি, কিন্তু পৃথিবীর অন্য কোন নেতা এই কথা বলে নাই। তো এখন ইউরোপের প্রত্যেকটা দেশ তার নিজের দেশের জন্য আপনার ভ্যাকসিন সিকিউর করছে। শুধু নিজে সিকিউর করে নাই, তারা নিজেরা সিকিউর করছে, আবার ওদিকে ইউরোপিয়ান ইউনিয়ন দিয়ে আপনার কম দামে যাতে পাওয়া যায় সেটাও সিকিউর করছে। তো এই ক্ষেত্রে আপনার এই যে আপনি যে পেপারের কথা বললেন, মানে এটাতে আমি মোটেই অবাক হচ্ছি না। তার কারণ হলো গিয়া যে আপনার গরিব দেশ যেখানে নাকি আপনার তাদের নিজেদের কোনো সামর্থ্য নাই, তাইলে তারা কেমন করে আশা করে যে ধনী দেশ তার নিজেদের দেশ না বাঁচায় গরিব দেশে ভ্যাকসিন পাঠাবে? এইটা আপনার আশা করাটা, আমি এটা কোনো জাস্টিফিকেশন দেখি না। এখানে আমি আপনার যে কথাটা বলতে চাই সেটা হলো গিয়া যে আপনার এই যে আমরা যে আজকে আলোচনা করতেছি, এই আলোচনাতে অত্যন্ত স্পষ্ট, মনে করেন যে মুস্তাক ভাইয়ের মতো মানুষ, মনে করেন যে সাইদুর ভাইয়ের মতো মানুষ, এবং আরো বাংলাদেশের এক্সপার্টিস হচ্ছে গিয়ে ভ্যাকসিনেশনের উপরে, ভ্যাকসিনের উপরে না। বাংলাদেশের মানুষ ভ্যাকসিনের কথা কিছুই জানে না, টু বি ভেরি অনেস্ট। আমরা কোনো আলাপ আলোচনাই করি নাই যে কোন ভ্যাকসিন কি। সেই যে আমাদেরকে শিখাই দিচ্ছে প্রথম থেকে যে আপনার অক্সফোর্ড ভ্যাকসিন, আমরা
এখন ওইটার পিছনে জেনে আছি। লেট মি টেল ইউ যে অ্যাকচুয়ালি এখন যেটা সবচাইতে আলোচনা হচ্ছে, গত পরশু থেকে আলোচনা শুরু হয়েছে, এবং এই আলোচনাটা আসছে অ্যাকচুয়ালি আমেরিকা থেকে, কারণ আমেরিকা যেহেতু মডার্না এবং ফাইজার দুইটা ভ্যাকসিনকেই আপনার ডিক্লেয়ার করে দিচ্ছে এমার্জেন্সি ইউজের জন্য। তো এখন দেখা গেছে কি যে সাইন্টিফিক কোশ্চেনটা কি আসতেছে, যে ভ্যাকসিন অ্যাকচুয়ালি কি কাজ করবে। এইখানে ভ্যাকসিন কয়েকটা ফাংশন করতেছে, আপনি দেখেন। একটা হলো গিয়া যে আপনার রোগ কমাচ্ছে, কিন্তু তারা জানে না যে এই রোগ যে সিমটম যে কমাই দিতেছে, এই মানুষ তো সিমটম ক্যারি করে আরেকজনের কাছে দিবে কিনা এটা এখন পর্যন্ত কিন্তু জানা যায় না। অ্যাটলিস্ট ওই ভ্যাকসিন গুলির ক্ষেত্রে এই প্রশ্নগুলি আসতেছে। তো এখন আপনি মনে করেন যে বাংলাদেশের মানুষের আপনি ভ্যাকসিন দিলেন এবং দিয়ে আশা করতেছেন যে সব মানুষ আপনার পরের দিন নিউ মার্কেটে যে বাজারঘাট করতে চাবে। অ্যাকচুয়ালি দিস ইজ নট দ্যাট ইজি। ওই ভ্যাকসিন দেওয়ার পরে সেই মানুষ যে অসুখ ছড়াবে না তার কোনো গ্যারান্টি নাই তো। সো অ্যাকচুয়ালি কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, ওই সাইদুল ভাই যে পয়েন্টটা মেক করতেছিলেন ওইটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আপনি আপনাকে থামিয়ে দিয়ে বলি ডক্টর আরমান, আপনি বলেন যে গ্যারান্টি নাই। হ্যাঁ, আরেকটু আপনি যদি আরেকটু বিশদভাবে বলেন আমাদের দর্শকদের জন্য, কেন গ্যারান্টি নেই এবং ভ্যাকসিন নেওয়ার পরেও কতদিন আপনার মানুষ মনে করতে পারে যে আমি প্রোটেক্টেড থাকবো। হ্যাঁ, এই সম্পর্কে যদি আরেকটু আপনি বলেন। জি, থ্যাংক ইউ জিয়া ভাই। এইখানে অ্যাকচুয়ালি প্রোটেকশনের ঘটনা না, এইটা ঘটনাটা কি হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে এই ভ্যাকসিন যেহেতু একটা নতুন জিনিস, তো এই আপনার এটা কিভাবে ফাংশন করবে, এটা আপনার কি ধরনের আপনার ইমিউনিটি দিবে এবং এই ইমিউনিটিটা কতদিন লাস্টিং হবে, এইটা আপনার অনেকগুলি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলির উত্তর অ্যাকচুয়ালি এই মুহূর্তে মানুষ জানে না। তো একটা মেজর প্রশ্ন সবাই আমরা ফোকাস করতেছি যে কতদিন হচ্ছে গিয়ে ইমিউনিটি থাকবে। অ্যাকচুয়ালি আমাদের ফোকাস সেটা হওয়া উচিত না। আমাদের ফোকাস কি হওয়া উচিত সেটা হচ্ছে গিয়ে যে ভ্যাকসিন দেওয়ার পরে আমি কি এই ভাইরাসটাকে ডিস্ট্রয় করে দিলাম আমার শরীরের ভিতরে, তাইলে আমি আর এই ভাইরাসটা ছড়াবো না, এইটা হবে কিনা, এই প্রশ্নের উত্তর কেউ জানে না। যে ভ্যাকসিনগুলি আসছে তারা যে ক্লিনিক্যাল ফেজ ট্রায়াল করছে, সেই ট্রায়ালে তারা কি দেখছে, যেরকম আপনার এক নম্বর সিরিয়াস ডিজিজ সিমটম বাঁচাইছে কতজন, তারা দেখলো যে এতজন মানুষ হচ্ছে গিয়ে, ওইগুলি হচ্ছে গিয়ে তারা এফিকাসি হিসাব বেসড অন দ্যাট। কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে তাদের মধ্যে কতজন মানুষ অ্যাকচুয়ালি তাদের এই আপনার ভ্যাকসিন নেওয়ার পরে আপনার পিসিআর টেস্ট পজিটিভ, এই কথা আপনি কোথাও দেখছেন পেপারে? দেখেন নাই। অ্যাকচুয়ালি আমাদের জিজ্ঞেস করা উচিত যে ওই ডেটাগুলি কোথায়। তো আপনার অক্সফোর্ডের এই ডেটা তো মানুষ জানেই না। আমরা হলো গিয়ে অক্সফোর্ড করতেছি এক নম্বর। আর তারপর হলো গিয়ে যে আরো যে সমস্ত এই 11টা ভ্যাকসিন আমি একটু আগে চেক করে দেখলাম। এখানে আপনার দর্শকদের একটা জিনিস বলে রাখি, যারা ভ্যাকসিন সম্পর্কে ইন্টারেস্টেড, আপনার নিউ ইয়র্ক টাইমস পত্রিকা আপনার প্রত্যেক দিন এই ওয়ার্ল্ডের ভ্যাকসিনের সর্বশেষ জিনিসের আপডেট করে। তো কেউ যদি আপনার ভ্যাকসিন আপডেট লেখে তাহলে সোজা ওখানে চলে যাবে, ওখানে দেখবে যে কোন ভ্যাকসিন কোন ট্রায়াল লেভেলে আছে, কোন ভ্যাকসিন নতুন তৈরি হচ্ছে, কোন ভ্যাকসিন কি আসতেছে, ডিটেইল ওখানে দেওয়া আছে। তো এইখানে আপনি খেয়াল করে দেখবেন যে এতগুলি ভ্যাকসিন আছে, এতগুলি অপশনস আছে, তাইলে আমরা আপনার ওই একটা ভ্যাকসিনের জন্য বসে রয়েছি কি জন্য? আমরা কেন মনে করেন যে আপনার অন্যান্য যে সমস্ত ভ্যাকসিন তৈরি হচ্ছে, এই যে আপনার ভাইরা যে সমস্ত আলাপ আলোচনা করতেছিলেন, তো এইখানে ওই যে যুদ্ধকালীন যে এক্সাম্পলটা দিলেন ওইটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। তার কারণ হলো গিয়ে যে এইটা যদি অল হ্যান্ডস অন দ্য ডেক এই অ্যাপ্রোচ যদি আপনি না করেন, তাইলে আপনার এইরকম একটা লেভেলের প্যান্ডেমিক থামানো বাংলাদেশের মতো একটা গরিব দেশের পক্ষে এটা আপনার মানে অ্যাবসলিউটলি ইম্পসিবল। আমি এইটা কোনো পসিবিলিটি দিই না। ওনারা যেই এই মোস্তাক ভাইরা অথবা আপনার যারা এই প্রোগ্রামের সাথে জড়িত আছেন, আপনি খেয়াল করে দেখবেন যে ওনারা যখনই আপনার ওনারা এই সমস্ত আলোচনা করেন হচ্ছে ওনাদের ইপিআই এর এক্সপেরিয়েন্স আছে, কিন্তু ইপিআই এর এক্সপেরিয়েন্স আর এই জিনিস, এই দুইটা তো এক জিনিস না। তো এই ক্ষেত্রে আপনার ওই সাইদুল ভাই যে পয়েন্টটা মেক করলেন, তো উনি তো একেবারে স্ট্যাটিস্টিক্স দেখাই দিলেন যে অ্যাকচুয়ালি যে প্ল্যান যেটা হইতেছে তাতে বাংলাদেশের একটা ছোট্ট অংশ হয়তো ভ্যাকসিন পাবে। এক নম্বর কথা, ওই ভ্যাকসিন সবাই দিতে আপনার কয়েক বছর লেগে যাবে। তার মানে আবার দেখা যাবে যে গত বছর যাদের ভ্যাকসিন দিচ্ছেন তারা আবার আপনার তাদের ইমিউনিটি জিরো হয়ে গেছে। তো এইগুলি যদি আপনার গভর্নমেন্টের হাই লেভেলে যদি আপনার মানুষ এগুলিকে এখনই ট্যাকেল না করতে পারে, মনে করেন যে সাইদুল ভাই তো বাংলাদেশে আছে, তো ওনার মতো আরো যারা মানুষ আছে যারা নাকি আপনার শুধুমাত্র এই ভ্যাকসিনেশন নিয়ে কথা বলবে না, যারা নাকি ভ্যাকসিন সম্পর্কে জানে, আপনি তাদেরকে যদি আপনি সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেট করে অল হ্যান্ডস অন ডেক এই অ্যাপ্রোচ না নিয়ে আপনি যদি পার্টিকুলার আপনার এই যে মানুষ আমি তো দেখতেছি যে বাংলাদেশে যেটা নাকি এই যারা নাকি এক্সপার্টিস মানুষ আছে তারা আপনার আমি সম্মানের সাথে বলতেছি যে ওনাদের হয়তো আপনার পার্টিকুলার কোনো সাবজেক্টের উপর ওনাদের এক্সপার্টিস আছে, কিন্তু আমি
কিন্তু ব্রড যেই ওই যে আমেরিকার মতো দেখেন, ওই যে ভাই যে এক্সাম্পল দিলেন যে তারা ইনফ্যাক্ট একটা যুদ্ধকালীন অবস্থার মধ্যে চলে গেছে সবাইকে ভ্যাকসিনেট করার জন্য। এবং এই দ্য সেম থিং গোস ফর আয়ারল্যান্ড, একটা ছোট দেশ আয়ারল্যান্ড, কিন্তু আপনি জানেন এই পাশের দেশ ব্রিটেনে আপনার ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে, আয়ারল্যান্ড কিন্তু শুরু করতে পারে নাই, বুঝছেন? মাত্র এই দেশের জনসংখ্যা হইল গিয়া আপনার 4 মিলিয়ন, ঠিক আছে, 5 মিলিয়ন সব মিলিয়ে টিলা, 5 মিলিয়ন মানুষের দেশে আপনার এইরকম ইউরোপের আপনার কম্পারেটিভলি আপনার ধনী দেশ, যে এই কম্পারেটিভলি ধনী দেশের মানুষও যদি আপনার সিস্টেম ডেভেলপ করতে না পারে, এখানে টাকা পয়সার কোনো সমস্যা নাই, এখানে -80 ফ্রিজার কিনছে এরা, হইল গিয়া কয়েকশো ছবি দিছে যে এরা আপনার ফাইজারের ভ্যাকসিনের জন্য যাইতেছে, এরা দামিগুলির জন্য যাচ্ছে, কিন্তু ওই ভ্যাকসিনেশনের জিনিসটাকে ওরা এখনো সর্ট আউট করতে পারেনি, মানে চেষ্টা করতেছে। তো এইখানে আপনার ওই মানে সবার যদি একটা সম্পৃক্ততা না থাকে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমি মনে করি, আপনি যে প্রশ্নটা করছিলেন প্রথমে যে আপনার ওই ইনইকুয়ালিটির কথা, তো এইটা ইনইকুয়ালিটি তো থাকবেই। মানে এই প্রফেসর সাহেব এটা দেখায় আমি যে একটা খুব একটা অবাক হয়েছি তা না। আপনি নিশ্চয়ই জানেন এই ইউকে থেকে আমি এটা এই আয়ারল্যান্ড একটা নিউজ পেপারে কয়েকদিন আগে লিখছিলাম, সেটা হচ্ছে কি ইউকেতে একটা স্টাডিতে দেখাইছে যে ইউকেতে এই করোনা ভাইরাসের জন্য সবচাইতে সাসেপ্টেবল জনগোষ্ঠী হলো বাংলাদেশি জনগোষ্ঠী। আপনি কল্পনা করতে পারেন যে এটা একটা কত বড় একটা সোশ্যাল আনইকুয়াল বন্টনের দেশ, যে এইরকম একটা ধনী দেশে থেকে বাংলাদেশের সব মানুষ ভাবতেছে যে লন্ডনে যারা থাকে আমার আত্মীয় স্বজন সব টাকা পয়সার উপর ভাসতেছে, অথচ আপনার স্টাডিতে দেখা গেছে যে ইউকের সবচাইতে দরিদ্র হতদরিদ্র জনগোষ্ঠী হলো বাংলাদেশি, এবং এই হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য তাদের মধ্যে করোনা ভাইরাসের মৃত্যুর হার সবচেয়ে বেশি। তো এই যে যদি আপনার ইউরোপের দেশের অবস্থা হয়, আমি এখন একটু প্রফেসর সাইদুর রহমান আপনার কাছে আসতে যাচ্ছি। আপনি বলছিলেন, ডক্টর আরমানও বলেছেন ভ্যাকসিনের দামের কথা। আমি আজকে লিটারেচার দেখছিলাম, সেখানে দেখলাম যে একই ভ্যাকসিন দামের পার্থক্য 10 গুণ, 1 গুণ থেকে শুরু করে 10 গুণ পর্যন্ত। এবং এখানে একটা স্পষ্ট আমাদের ট্রেন্ড যে সবচেয়ে ধনী দেশগুলো সবচেয়ে কম দামে ভ্যাকসিন কিনছে এবং সবচেয়ে গরিব দেশগুলো সবচেয়ে বেশি দাম দিয়ে হয়তো ভ্যাকসিন কিনছে। আরেকটা হলো যে আপনি বাংলাদেশ সরকার কতগুলো কোম্পানির সাথে ভ্যাকসিন কেনার ব্যাপারে যোগাযোগ করছে, এটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা বলি যে নট টু পুট অল দ্য এগস ইন ওয়ান বাস্কেট। হ্যাঁ, আপনি বেশি বেশি বাস্কেটে ডিম রাখা, যাতে করে আপনি একটা কোম্পানি যদি আপনাকে ভ্যাকসিন দিতে ফেল করে বা চুক্তি ভঙ্গ করে, আপনার সাথে যদি অল্টারনেটিভ থাকে। হ্যাঁ, এই ব্যাপারে একটু কথা বলবেন। আর দ্বিতীয় হলো, আমি যতটুকু আমরা দেখলাম ইভেন ক্যাম্বোডিয়াতে, একটা দরিদ্র দেশ, বাংলাদেশ চাইতে ক্যাম্বোডিয়া দরিদ্র, এখানকার প্রধানমন্ত্রী গত সপ্তাহে উনি নাগরিকদের কাছে আহ্বান করেছে যে আমাদের ভ্যাকসিন কেনার জন্য তোমরা টাকা দান করো, এবং উনি 5 দিনের মধ্যে $40 মিলিয়ন উপরে আপনার টাকা রেজ করেছে। এবং ক্যাম্বোডিয়া প্রোঅ্যাক্টিভলি খুব নিজেরাই কোভ্যাক্স ফ্যাসিলিটির বাইরেও তারা ভিন্ন ভিন্ন দেশের সাথে বাইল্যাটারাল আলোচনা করছে, রাশিয়ার সাথে আলোচনা করছে, চায়নার সাথে আলোচনা করছে, যাতে করে কেউ যদি ফেল করে আরেকটা দেশ থেকে সে ভ্যাকসিনটা নিতে পারে। হ্যাঁ, এটাও তাদের কমিটমেন্টের জায়গা। তো সেদিক থেকে চিন্তা করলে বাংলাদেশকে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশের সরকারের বর্তমান ভ্যাকসিন কূটনীতি কোন পর্যায়ে আছে, এইটা একটা। আর আগে এটা বলেন, তারপরে আমরা পরের প্রসঙ্গে যাব। ভ্যাকসিন কূটনীতিতে বাংলাদেশ সরকার কোন অবস্থায় আছে এবং টাকা তোলার ব্যাপারে সাধারণ জনগণের কাছ থেকে বা ব্যবসায়ীদের কাছ থেকে। মানে এই প্রশ্নটা এভাবে আমি উত্তর দিতে চাই না আর কি। মানে মূল কথাটা আমি যদি বুঝাতে পারি চেষ্টা করি একটু, যে এই জায়গাটা আসলে কেমন অবস্থায় আছে বাংলাদেশ ভ্যাকসিন কূটনীতিতে। যদি প্রশ্নটা ওই জায়গায় থাকে যে আমরা ভ্যাকসিন প্রক্রিয়া করার জন্য, যেটা বলছেন আপনি, যে প্রতিটা দেশ মোটামুটি ভাবে ইউরোপিয়ান ইউনিয়নের, নর্থ আমেরিকা এবং অস্ট্রেলিয়ানরা গড়ে 4টা কোম্পানি, গড়ে 3টা থেকে 4টা কোম্পানিতে তার বুকিং দিয়ে রাখছে, এবং সেই সংখ্যাটা থেকে তাদের নাগরিকের দ্বিগুণ থেকে 10 গুণ পর্যন্ত, মানে ছোট ছোট কোনো দেশ তারা 10 গুণ দিয়েছে। কারণ উইথ ইন অ্যাপ্রিহেনশন যে ফেজ 3 তে থাকা সাকসেস রেট ঐতিহাসিকভাবে হচ্ছে 20 থেকে 30%। এখন আমরা সবাই তো খুবই পরিচয় করছে আসলে, কারণ এবার তো ধাক্কা দিয়ে ভ্যাকসিন পার করা হচ্ছে। ভ্যাকসিন অ্যাপ্রুভালের যে ক্রাইটেরিয়া সেট করা হয়েছে এফিকেসির, আমি ডিটেইল গুলো যাবো না, এগুলো তো অনেক নিচে নামানো হয়েছে মহামারী ম্যানেজমেন্টের চিন্তা করে। আর ঐতিহাসিক ভ্যাকসিন 10 বছরে গবেষণা করা হতো এবং যেটাকে এফিকেসি বলা হতো সেই ডেফিনেশন রিডিফাইন করে আমরা এবার যে 60% যে কাট অফ ধরে এবং এফিকেসি অ্যাপ্রুভালের জন্য যে দেওয়া হচ্ছে, কোন দেশ 50তেও দিবে বলেছে।
তো এগুলো তো আসলে মানে ইন্ডিকেট করে যে আসলে যেগুলো বলতেছেন ইনইকুয়ালিটি, তো আমি বলছি আমরা স্পেল আউট করে যাচ্ছি, আমি এটা একদম ক্লিয়ারলি উনি ট্রামা বলছিলেন যে আপনারা এখন পর্যন্ত এটা তো থিওরিটিক্যালি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমরা এতদিন জানতাম গরিব আর ধনী, এতদিন জানতাম যে উন্নত বিজ্ঞানে উন্নত অনুন্নত, এখন দেখবেন পৃথিবী আসলে ভ্যাকসিনেটেড আর আনভ্যাকসিনেটেড ভাগ হবে এইভাবে। একই পপুলেশনের মধ্যে ঢাকা শহরে একই একটা বিয়ের অনুষ্ঠানে যারা দাওয়াত নিয়েছে তাদের বলে যারা ভ্যাকসিনেটেড তারা এই ক্যাম্পে খাবে, যারা আনভ্যাকসিনেটেড তারা ওইখানে যাবে, ওখানে ডিজিটাল কার্ড দিয়ে দিবে এবং এগুলো শুনতে খারাপ শোনাবে, ধর্ম উপাসনালয়ে দেখবেন এই অবস্থা। কারণ আপনার এই যে ডিভাইডটা, এটা এতদিন বিভিন্ন ভাবে ডিভাইড দেখেছি আমরা, ইকোনমিক ডিভাইড, ডিজিটাল ডিভাইড, ডিভাইড, সায়েন্টিফিক ডিভাইড, এবার দেখবেন ভ্যাকসিনেশনের উপর ডিভিশন। এবং এই ডিভাইডে যেটা বলছেন উনি, এটা অ্যাবসলিউটলি যেটা বলছে এটা উনি বরঞ্চ আমি বলছি ওখানে হিসাবেও ত্রুটি আছে এখনো, মানে আমি খুব বিএমজে পাবলিকেশন এর জন্য কমেন্ট করতে চাই না, কিন্তু এটা নিশ্চিত থাকেন যেটা নট 49, মানে কোনোভাবেই আমাদের লো এন্ড মিডল ইনকামের জন্য 49% ভ্যাকসিন নাই, এটা আমি একদম মানে শিওর হয়ে বলতেছি। কি উনি যে হিসাব করেছেন ওখানে বেঁচে গেছেন, কারণটা হচ্ছে 49 হচ্ছে ভারত চীন এই দুটোর উপস্থিতির কারণ, তাদের যে ভ্যাকসিন সামর্থ্য ওইটার কারণে এটা 49, নাহলে কোনোভাবে 49ও নাই, কোনো কারণ নাই 49 থাকে। এখন চীন ভারতের উপস্থিতির কারণে আমাদের 49 মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা অনেক কম তার চেয়ে। এবার আমরা বুঝি যে আসলে এই অসাম্য সম্পর্কে আমি একটা কিছুদিন আগে একটা নিউ ইয়র্ক টাইমস একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে বলছিলাম এই কথাটা, যে আমি জাস্ট কোট করে আবার যে ভ্যাকসিন গবেষণার এই সকল সাফল্য পরও যদি পৃথিবীর কোনো মানুষ আনভ্যাকসিনেটেড থাকে, এটা হবে এই শতাব্দীর সবচেয়ে বড় ক্রাইম। এবং এটার পেছনে যদি কাজ করে প্রফিটেবিলিটি এবং প্যাটেন্টেবিলিটি, যদি মুনাফা এবং মেধাসত্ব, এই দুটো কারণে পৃথিবীর মানুষ যদি ভ্যাকসিন বঞ্চিত হয়, এবং যেটা হচ্ছে আপনি প্রাইসের 10 গুণ ডিফারেন্স, মানে এটা মেধাসত্ব, ইটস নট কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, উৎপাদন খরচ না এখানে। যেই জন্য অক্সফোর্ডের ভ্যাকসিনের দাম কম কেন, অক্সফোর্ডের বিজ্ঞানীদের স্যালুট করা দরকার পৃথিবীর মানুষের, যে তারা সেই আজ থেকে 70-80 বছর আগে পেনিসিলিনের সময় যেভাবে তাদের প্যাটেন্টের অধিকার প্রত্যাহার করে পৃথিবীকে বলছিল অ্যাক্সেস না করতে পারলে এটা অর্থহীন আমার আবিষ্কার, একই কাজ তারা 70 বছর পরে এবারও তারা উদাহরণ সৃষ্টি করেছে পৃথিবীর সামনে, তারা তাদের শ্যাডক্সের তাদের প্যাটেন্টেবিলিটি প্রত্যাহার করেছে এবং সবাইকে এখন দিয়ে দিয়েছে যে কেউ বানাতে পারবে। এবং এই রাশিয়ার সঙ্গে আপনি বললেন যে এক্সচেঞ্জ করছে সবার সঙ্গে, তারা এটা ওপেন করে দিয়েছে টেকনোলজিটা, কিন্তু বাকিরা কেউ করেনি। এবং এই জন্যই বলছি যে ইনইকুয়ালিটিটাকে শার্প করে দিবে, এবং এই শার্প করার পেছনে প্রধানত কাজ করতে হচ্ছে বড় এই ভ্যাকসিন রিসার্চ ইনস্টিটিউশন গুলো, যেগুলো অর্গানাইজেশন গুলো বিরাট সেগুলো, এবং সেখানে কিছুটা ভোতা হয়েছিল আমেরিকান গভর্নমেন্টের ইনভেস্টমেন্টের কারণে, ওয়ার্কস্পিডের কারণে 5টা কোম্পানিকে হিউজ পরিমাণ ফান্ডিং করা হয়েছিল। সো স্টেটের প্রেজেন্স, এনএইচএস ফান্ডিং করেছে, স্টেটের প্রেজেন্সের কারণে অনেক জায়গায় এটা কিছুটা ভোতা হয়েছে। মানে রাষ্ট্র যখন উপস্থিত হয়েছে তার পুঁজি নিয়ে উৎপাদনের জন্য, গবেষণার জন্য, তখন আসলে এটা কিছুটা ভোতা হয়েছে। তো সে ভোতা হয়েছে যে অংশ, সে অংশ তো আমরা নাই। অতএব আমাদের বাংলাদেশে যদি আমাদের যেটা সবচেয়ে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদেরকে জবাব দিতে হবে, একটা হলো যে বৈশ্বিক এই প্রেক্ষাপটে আমরা রাষ্ট্র হিসেবে কতটা সক্রিয়, আমাদের জনগণের জন্য ভ্যাকসিন নিয়ে আসার জন্য কতটুকু সক্রিয়, হ্যাঁ, কূটনৈতিক সক্রিয়তা এবং অর্থনৈতিক সক্রিয়তা, এবং তার জন্য আমাদের দেশের যে বেসরকারি ব্যবসায়ী যারা টাকার মালিক আছেন ওনারা কতটুকু কন্ট্রিবিউট করছেন, এইটা একটা। আর দ্বিতীয়ত আপনি যে যুদ্ধ অবস্থার কথা বলছিলেন, হ্যাঁ, ডক্টর মুশতাকের কথা শুনে আমার কিন্তু মনে হয় নাই যে বাংলাদেশ সরকারের সিরিয়াসনেস, হ্যাঁ, যে আমাকে যদি 2 মাস পরে ভ্যাকসিন আসে দিতে হয়, তার জন্য যে প্রস্তুতি আমার কাছে, আমি আপনারা কতটুকু কনভিন্স জানি না, কিন্তু আমি কিন্তু কনভিন্স না যে আমাদের প্রস্তুতি ওই পর্যায়ে আছে। তার মানে এখনই আমাদের একটা ট্রেন ম্যান পাওয়ার কিন্তু মাঠ পর্যায়ে চলে যাওয়ার কথা ছিল, যারা ভ্যাকসিন আপনার ঢাকা থেকে একেবারে প্রত্যন্ত গ্রামে, হ্যাঁ, যে ভ্যাকসিন পাবে তার কাছে নিয়ে যাবে। তো এই দুই ব্যাপারে আমাদের সময় শেষ। আমি ডক্টর আরমান এবং আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাচ্ছি। তো প্রফেসর সাইদুর রহমান, আপনি একটু বলেন, তারপরে ডক্টর আরমান বলবেন। আর মুশতাক ভাইও ফিরেছেন, ডক্টর মুশতাক এই ব্যাপারে অল্প কথাতে, যেটা হচ্ছে বাংলাদেশের প্রস্তুতি বলতে আমরা প্রথম স্টেপ বাই স্টেপ যদি বলি, প্রথম কাজ হচ্ছে বাংলাদেশকে ভ্যাকসিন জোগাড় করতে হবে, তাহলে সে ডিস্ট্রিবিউশন। আমাদের ভ্যাকসিন প্রকিউরমেন্টে গ্লোবালি ভ্যাকসিন আগামী 2021 সাল এবং 22 সাল পর্যন্ত আমাদের পৃথিবীতে সর্বমোট সামর্থ্য যে ভ্যাকসিন উৎপাদনের, সেটা হচ্ছে 1600 কোটি ডোজ। 1600 কোটি ডোজের মধ্যে বাংলাদেশকে তার পপুলেশনের জন্য যে 26 কোটি ডোজ বা তার বেশি ডোজ, যেটা 30 কোটি ডোজ, কারণ ওয়েস্টেজ হয় ভ্যাকসিনে, এটা অ্যারাউন্ড 20% মতো ওয়েস্টেজ। সো এই সব মিলে যদি অন্তত পক্ষে আমাদের
30 কোটি ডোজ জোগাড় করতে হয় এবং সেটা 12 মাস সময় দিয়ে ফেলতে হয়। এই রিসোর্সটা ফার্স্ট। ভ্যাকসিন তো আসলে হঠাৎ করে আমি তো বানাতে ফেলতে পারবো, কোনো জায়গা থেকে কিনে ফেলতে পারবো না, দোকান থেকে, বাজার থেকে। সো এই জায়গাটাতে ইন্টেনসিভ এফোর্ট দিতে হবে ভ্যাকসিন জোগাড় করাতে। এবং সেখানে আমরা খেয়াল করছি যে প্রচন্ড রেস বিভিন্ন দেশের মধ্যে, কারণ এখন চাপ বেড়েছে সব দেশের গভর্নমেন্টের উপর। শুধুমাত্র আপনি কম্বোডিয়া বলছেন কেন, সমস্ত দেশ, মানে কোথা থেকে ছোট ছোট স্ট্রাইকার ওয়ার্ল্ড কাপে যেরকম করে ওরকম কোন কোন দেশে কোথেকে হঠাৎ দেখবেন যে এই ভ্যাকসিনটা আসছে, নোভোভ্যাক্সের ভ্যাকসিন আসছে, ওর সঙ্গে চুক্তি হয়ে আছে নাম না জানা বড় দেশে। কারণ খুব ইন্টেলিজেন্ট সায়েন্টিস্টরা যারা অ্যানালিসিস করে বুঝতে পারতেছিল যে কোন কোন ভ্যাকসিন ফেজ 3 তে উইন করতে যাচ্ছে এরপর। এবং আপনারা ওদের বড় মানে অলরেডি তো দেখা হচ্ছে বুকিং লিস্টে দেখে অনেকে নোভোভ্যাক্স কিন্তু আছে, মানে এরকম বেশ কয়েকটা কোম্পানি আছে যাদের ইনোভা কেন নেওয়া হয়েছে আমরা কেউ জানিও না, এখন পর্যন্ত কোম্পানির নাম আমরা ঠিক মতো জানি না, কি ধরনের ভ্যাকসিন এটা জানি না, কিন্তু ওদেরকে কিন্তু আপনি কানাডার লিস্টে পেয়ে পাবেন, আপনাদের ইউএসএ লিস্টে ওরা আছে, ইউকে লিস্টে আছে। তো এই জায়গাগুলো আমাদের আসলে এক্সপ্লোর করা দরকার ছিল, মানে যেটা আমরা বলছি অনেক ছোট ছোট দেশে যেভাবে আসছে, বাংলাদেশে আসলে খুবই এই জায়গাগুলো ভালোভাবে ট্যাপ করা দরকার। একটা জায়গা মিস হয়ে গেছে, তারপর এখন অপরচুনিটি আছে, সেটা হচ্ছে মনে করেন ন্যাশনালিজমকে ওভারকাম করার জন্য একটা ইয়ে হচ্ছে আপনাকে জয়েন করা ইন দ্য রিসার্চ। বাংলাদেশের যে ইনফেকশন রেট, যেমন বাংলাদেশ হচ্ছে গবেষণা, ভ্যাকসিন গবেষণার জন্য, ফেজ 3 গবেষণা ট্রায়ালের জন্য পৃথিবীর সর্বোত্তম দেশগুলোর মধ্যে একটা। মানে ব্রাজিল, ইন্দোনেশিয়া এরা যেরকম, বাংলাদেশের সবচেয়ে ভালো ফার্টাইল ল্যান্ড ফর রিসার্চ এই ফেজ 3 ট্রায়াল। ফেজ 3 ট্রায়াল করলে কিন্তু এই রিসার্চ এই যে বিভিন্ন ফিউচার ইনোভেশনগুলোর সঙ্গে লিংক হতে পারতো বাংলাদেশ, এবং লিংক হলে অন্তত 2021 জুলাই অনওয়ার্ডস, মানে প্ল্যানিংটা বুঝতে হবে 2021 জুলাই অনওয়ার্ডস বাংলাদেশ যে জায়ান্ট রিসার্চ ইয়েগুলো আছে তাদের সঙ্গে লিংক হয়ে গেলে, এবং আন্ডার মানে ওইটার পার্ট হিসেবে রেসিপ্রোসিটি, নর্মাল রেসিপ্রোসিটি। আমি যদি 30,000-এর মধ্যে আমার 10,000 লোক থাকে বা 5,000 লোক থাকে, আমার ভয়েস আছে নেগোসিয়েশনের সময় অনেক বেশি, আমরা আগে থেকে করতে পারতাম এটা, এবং এখনো করার সুযোগ আছে। আমরা মনে করি যে ফেজ 3 গুলোতে যেগুলো লাস্ট স্টেজে এখন এনরোলমেন্ট শুরু হচ্ছে, এগুলোতে বাংলাদেশ ইমিডিয়েটলি জয়েন করে সেখানে কিছু সুবিধা দিতে পারে এই ধরনের ইয়েতে। এবং তারপরে যেটা বলতেছি যে ক্যাপাসিটি, আমরা এক কথায় সারছি, যেটা হচ্ছে যে ফ্রম আর্মি, আনসার, পুলিশ থেকে আরম্ভ করে হেলথ কেয়ার ওয়ার্কারদের ফার্স্ট করে রেখে, ইপিআই কে একটা প্ল্যানিং স্ট্রাকচারটাকে রেখে, বাকি সমস্ত যেটা আপনি বলছেন এনজিও, ভলান্টিয়ার, এটা হোল নেশন যদি ওয়ার্ক ফুটিং এ চলে যায়, বাংলাদেশ সবসময় এইভাবে এই ধরনের জিনিসে জিততে পারে। তো আমার মনে হয় যদি সেখানে চলে যায়, বাংলাদেশ 1 বছরের জন্য ওয়ার্ক ফুটিং এ থাকে, বাংলাদেশ গোটা এবং উপর থেকে ভ্যাকসিনটা জোগাড় করে আনতে পারলে বাংলাদেশ এই জায়গাটা ওভারকাম করে ফেলতে পারবে। এখন সাইদুর রহমান, আমি ডক্টর মুস্তাক ভাইকে শেষ করব, কিন্তু তার আগে আমি ডক্টর আরমানের কাছে শেষ একটু প্রশ্ন, এবং খুব অল্পর মধ্যে বলবেন। সেটা হলো যে আমরা যদি 4টা ক্রাইটেরিয়া দেখি, ভ্যাকসিনের কার্যকারিতা, ভ্যাকসিনের নাম্বার অফ ডোজেস, হ্যাঁ, ভ্যাকসিনের দাম, হ্যাঁ, এবং ভ্যাকসিনের যে ডিস্ট্রিবিউশনের জন্য কোল্ড চেইন রিকোয়ারমেন্ট, এই সবগুলোকে বিবেচনা করলে বাংলাদেশ কি সঠিক পথে আছে? যে ভ্যাকসিনগুলো নিয়ে বাংলাদেশে আলোচনা চলছে, কোন ভ্যাকসিন বাংলাদেশ আনবে বা পাবে, বাংলাদেশ কি সঠিক পথে আছে? আমি মনে করি না বাংলাদেশ সঠিক পথে আছে। তার কারণ হচ্ছে কি, যে বাংলাদেশে বাংলাদেশ ফোকাস করতেছে, টু মাচ ফোকাস ইজ অন অ্যাস্ট্রাজেনেকাস ভ্যাকসিন, এই চ্যাডক্স, ইন্ডিয়া কোলাবোরেশন, এগুলি। বাংলাদেশের যে অবস্থা এখন, আর আপনি যদি ডেটা দেখেন তাইলে দেখবেন যে আপনার সাইদুল ভাই যে কথা বললেন, আমি ওনার সাথে পুরো একমত। এখন পর্যন্ত প্রায় 40টা 50টা বা এর থেকে আরো বেশি ভ্যাকসিন তৈরি পাইপলাইনে আছে। তো বাংলাদেশের উচিত হচ্ছে গিয়ে আপনার তাদের নেটওয়ার্কটাকে ব্রডেন করা। যেই ভ্যাকসিন এখন পর্যন্ত আপনার এই শুধুমাত্র একটা ছাড়া অন্য কোন ভ্যাকসিন দিবে, তারা চায়নার থেকে নিবে, তারা রাশিয়ার থেকে নিবে, কোন পয়সায়। আপনি জানেন ভিয়েতনাম ভ্যাকসিন বানাইতেছে। বাংলাদেশে তো আমি এইগুলো কোনো আলাপ আলোচনা দেখি না। আর আমরা যদি ভ্যাকসিন যদি আপনার ওই 3rd ফেজের লেভেলের ট্রায়ালের কথা যে বললেন, আপনি জানেন যে চীনের সাথে কিন্তু আমাদের একটা নেগোসিয়েশন হচ্ছিল যে বাংলাদেশে 3rd ফেজের ট্রায়াল করতে দিলে ওরা বাংলাদেশকে ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং এর নো হাউ দিবে, আমাদেরকে আপনার টেকনোলজি দিবে। তো এই জিনিসগুলি হচ্ছে কি, কারণ এটা যেহেতু একটা দীর্ঘমেয়াদী জিনিস, আমাদের মতো গরিব দেশে 16-18 কোটি মানুষের দেশে রাতারাতি ভ্যাকসিনেশন করতে পারবে না। তো সেই জন্য এখন থেকে যদি বাংলাদেশে যারা এটার সাথে জড়িত আছে তাদের যদি দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা থাকে, তাইলে আমি মনে করি যে ওনারা হয়তো আপনার সাকসেসফুল হবে বাংলাদেশ। অনেক ধন্যবাদ ডক্টর আরমান। ডক্টর মুশতাক, অনেক ধন্যবাদ, আপনি আবার ফেরত এসেছেন। আমি আপনার কাছে একটা শেষ প্রশ্ন করতে চাই। আমরা এটা বিজয়ের মাস, ডিসেম্বর, আমরা ডিসেম্বর মাসে আছি। আমরা একটা যোদ্ধা জাতি, আমরা 71 সালে যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদারদের কাছ থেকে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। আমাদের মধ্যে সে যুদ্ধ করে স্পিরিট থাকার কথা। কিন্তু ভ্যাকসিনকে নিয়ে যদি আমরা আজকে কথা বলি, এবং
প্রফেসর সাইদুর রহমান বলছিলেন যে এটা একটা যুদ্ধকালীন অবস্থার মতোই। আপনার কি মনে হয় যে আমাদের প্রস্তুতি, যুদ্ধকালীন যে প্রস্তুতি, ওই যে একটা সিরিয়াসনেস, সরকার ঠিক পথে আছে ওই ধরনের প্রস্তুতিতে? হ্যাঁ, আমি যেটা প্রথমে বলছিলাম, প্রস্তুতির একাডেমিক এবং তাত্ত্বিক দিক থেকে কিন্তু ঠিকভাবেই আগাচ্ছে, কিন্তু যে কথাটি বললেন যে মহামারী মোকাবেলার শুরুর দিকেও কিন্তু গোটা দেশের জনগণ একটা মহান ত্যাগের মাধ্যমে মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে এগোচ্ছিল, কিন্তু আমরা দেখলাম এই পরিস্থিতির সুযোগে মানে চুরি করে নিজের ব্যক্তিগত সম্পদ যে কদর্য প্রতিযোগিতা দেখলাম, প্রশাসনের ভেতরে, প্রশাসনের বাইরে, রাজনৈতিক কর্মীদের মধ্যে একাংশ আমাদের মারাত্মকভাবে আশাহত করেছে। যদি প্রশাসনের ভেতরে এবং বাইরে রাজনৈতিক সামাজিক শক্তিদের মধ্যে সবার মধ্যে যে একটা উদাহরণ সৃষ্টি করা যায়, আমরা সর্বস্ব ত্যাগ করে মানুষের জন্য কাজ করব, অবশ্যই সম্ভব। কিন্তু মহামারী মোকাবেলা করতে যেভাবে হোঁচট খেয়েছি আমরা এই মে জুন মাস থেকে, সেটা হলে কিন্তু আমাদের খুবই দুঃখজনক অবস্থা হবে। এটিকে অবশ্যই দূর করবার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা নিতে হবে। আমি সবার সাথেই একমত, প্রফেসর সাইদুর রহমান এবং আরমান ভাই, আমাদেরকে সবকিছু ছেড়ে দিয়ে আমাদের অতীতে যা পেরেছি 71 সালে, কিন্তু নিকট অতীতে আমাদের মধ্যে নানা রকম বিভেদ, নানা রকম প্রশ্ন, নানা রকম একটা অনাস্থা, সেটাকে জাগিয়ে তুলতে গেলে সবাইকে নিয়ে এগিয়ে আসতে হবে, তাহলেই সম্ভব হবে। নিশ্চয়ই আমরা অতীতে অনেক দুর্যোগ মোকাবেলা করেছি, এটাকে দুর্যোগ হিসেবে নিয়ে এগোতে হবে, তাহলে আমাদেরকে ব্যর্থ হওয়ার কোনো অবকাশ নেই, নিশ্চয়ই সফল হবো আমরা। অনেক ধন্যবাদ প্রফেসর সাইদুর রহমান, ডক্টর আরমান, ডক্টর মুশতাক, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের পক্ষ থেকে, স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরামের পক্ষ থেকে। আমরা আজকে অনেক কিছু আপনাদের কাছে জানলাম। আমার মনে হয় যে আমরা আবার এই একই ইস্যুতে আমরা আবার ফেরত আসবো, কারণ এটা আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, শুধু আমাদের জাতি না, এটা বৈশ্বিক একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা আবার ফেরত আসবো, আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম। আবার আপনাদের সাথে দেখা হবে এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালাম। ধন্যবাদ।